লিয়ানশেং রাজ্যের একটা সুন্দরী মেয়ে তার পরিবারে একদিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, যেটা আসলে তারই ধূর্ত দুলাভাইয়ের সাজানো ছিল। তার এই কঠিন সময়ে তৃতীয় রাজপুত্র জিয়ান, যেও কিনা একই ষড়যন্ত্রের শিকার ছিল, সে তাকে সাহায্য করে। তারা দুজন নানা বিপদ, যুদ্ধ আর অনেক কষ্ট পেরিয়ে সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু এ কেমন ভালোবাসা? কারণ তার এই দুলাভাই তার বোনকে খুন করেছিল, আর সে তার দুলাভাইয়েরই প্রেমে পড়েছে। সে কি তাহলে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবে, নাকি এর ভেতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? যেহেতু সে জন্ম থেকে অন্ধ ছিল, তাহলে সে এত প্রতিশোধই বা কিভাবে নেবে? আজকের এই রোমাঞ্চকর ড্রামার কাহিনীটি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। এপিসোডের শুরুতেই একটা অন্ধ মেয়েকে দেখতে পাই। সে তার মুখ ঢেকে রেখেছিল। এই হোটেলে সে সবচেয়ে বেশি সুন্দর পিয়ানো বাজাতে পারে, কিন্তু সে ছিল জন্ম থেকেই অন্ধ, মানে চোখে কিছু দেখতে পায় না। যখন সে মিউজিক বাজাচ্ছিল, তখন সেখানে থাকা একজন কাস্টমার বলছিল এই দেশের নবম প্রিন্সের যে ওয়াইফ ছিল সে নাকি মারা গিয়েছে। সবাই শুনেছে তার সঙ্গে নাকি অন্য একটা লোকের অবৈধ সম্পর্ক ছিল। তার হাজবেন্ড নবম প্রিন্স তাকে হাতে নাতে ধরেছে আর তাকে মেরে ফেলেছে। শুনেছে ওই রাজকুমারী নাকি অনেক সুন্দরী ছিল, তাই ওই লোকের দেখার ইচ্ছা ছিল যে তাকে বিছানায় কতটা সুন্দর লাগে। এসব কথা সহ্য করতে না পেরে অন্ধ মেয়েটি তার গলার ভেতর হেয়ারপিন ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর এটাই হলো সুজিন, যে আমাদের এই ড্রামার মেইন লিড। সে এই লোকটাকে মেরেছিল কারণ এই লোকটা একটু আগে যেই মেয়ের কথা বলছিল সে ছিল তারই বোন সুফেং। এজন্য সে এটা সহ্য করতে পারেনি। আর তাদের এই হোটেলের মালিক এই বিষয়টাকে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করে নেবে, তাই সে চিন্তামুক্ত ভাবে সেখানে থেকে চলে যায়। এদিকে আমরা নবম প্রিন্সকে দেখি। সে ছিল অনেক বেশি কঠোর আর নিষ্ঠুর হৃদয়ের। কাউকে হুটহাট মেরে ফেলতে তার একটুও কষ্ট হয় না, তাই তাকে এই রাজ্যের সকলেই খুবই ভয় পায়। ছোট্ট একটা সমস্যার জন্য সে তার সেনাপতিকে অনেক কঠোর সাজা দেয়। অন্যদিকে রানীমাকে দেখতে পাই। একটু আগে আমরা যে নবম প্রিন্স জিউকে দেখেছি, তাকে নিয়ে রানীর কেন যেন সন্দেহ হচ্ছিল। কারণ 3 বছর আগে তার ছেলে যেমন ছিল এখন তার ছেলেকে তেমন মনে হচ্ছে না, অনেকটা পরিবর্তন মনে হচ্ছে। তখন পাশে থাকা তার ভাগ্নি তাকে বলে 3 বছর পরে রাজকুমার ফিরে এসেছে, এজন্যই হয়তো এখন তার ছেলেকে তার পরিবর্তন মনে হচ্ছে। আর তাছাড়াও এখন প্রিন্স জিউয়ের কাছে এই রাজ্যের ক্ষমতা আছে, আর এই কারণে রানীমা তার নিজের উদ্দেশ্য পূরণ করতে পারছিল না। সে তার অন্য ছেলেকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছিল আর নিজেও ক্ষমতাপূর্ণ হতে চাইছিল। কিন্তু যখন থেকে জিউ ক্ষমতায় এসেছে তখন থেকে তার চারিদিকে শুধু গার্ড থাকে। তখন তার ভাগ্নি তাকে চিন্তা করতে বারণ করে আর বলে আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই দিন সে 3 জন মিউজিশিয়ানকে সেখানে নিয়ে আসে। তাদের মধ্যে একজন ছিল সুজিন। সুজিনের চেহারা দেখা মাত্রই প্রিন্সেস তাকে চিনে ফেলে। সে ওই মেয়েটির নাম জিজ্ঞাসা করে আর দেখতে পায় সে হলো অন্ধ। আর এই মেয়েটি দেখতে একদম হুবহু রাজকুমার জিউয়ের আগের স্ত্রীর মতো। সে তাকে একবার টেস্ট করে দেখে যে সে আসলেই অন্ধ কিনা, এজন্য তার হাতের উপর মোম গলিয়ে দিয়ে দেয়। কিন্তু এবার সে শিওর হয়ে যায় এই মেয়েটি আসলেই অন্ধ। তখন সে ওই মেয়েটিকে একটা কাহিনী বলে যে 3 বছর থেকে প্রিন্স জিউ কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। তার একটাই জেদ যে সে বিয়ে করলে শুধুমাত্র তার আগের স্ত্রী সু ফেংকেই করবে। কিন্তু সে তো আর বেঁচে নেই, তবে তুমি দেখতে হুবহু তার মতো। তখন মেয়েটি তাকে বলে কিন্তু আমি তো অন্ধ, রাজা কি আমাকে পছন্দ করবে? তখন প্রিন্সেস তার কপালে একটা টিপ এঁকে দিয়ে বলে অবশ্যই পছন্দ করবে, তোমার এই চেহারার কারণে। এদিকে আমরা প্রিন্স জিউকে দেখতে পাই। তার পাশে তার স্ত্রীর ছবি আঁকানো ছিল। সে তাকে অনেক মিস করে। এখন পর্যন্ত হাজারো মেয়ে তাকে ইমপ্রেস করতে এসেছে, কিন্তু কেউই তাকে ইমপ্রেস করতে পারে না। সে ওই মেয়েকে মেরে ফেলে, কারণ তাদের মধ্যে কেউ তাকে মারতে আসে তো কেউ তার কনকুবাইন হওয়ার লোভে আসে। যাই হোক, তখনই তার সার্ভেন্ট এসে তাকে জানায় প্রিন্সেস বলেছে আগামীকালকে নাকি তার জন্য একটা সারপ্রাইজ আছে। পরদিন সকালে যখন প্রিন্স বের হচ্ছিল তখনই সুজিনকে দেখে সে চমকে যায়। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। 3 বছর আগে তার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে ধরা পড়েছিল। এই অপরাধের কারণে সে তাদের পরিবারের সকলকে মেরে ফেলেছে, আর একই সাথে তার স্ত্রী সু ফেংকেও মেরে ফেলেছিল। কিন্তু 3 বছর পরে তার স্ত্রীকে জীবিত দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সুজিন নিজের পরিচয় দেয়, কিন্তু কোনো কথা না শুনে সে তাকে জড়িয়ে ধরে। দূর থেকে প্রিন্সেস এটা দেখে উদ্দেশ্যমূলকভাবে সেখানে আসে আর জিজ্ঞাসা করে আপনার জন্য সারপ্রাইজ এনেছি, আপনার কি পছন্দ হয়েছে? এই মেয়েটা এই শহরের সবচেয়ে সুন্দর মিউজিক বাজায়, এজন্য আগামীকালকে অনুষ্ঠানের জন্য তাকে এখানে ইনভাইট করা হয়েছে। তবে সে দেখতে একদম আপনার আগের স্ত্রীর মতো, আর একই সাথে সে অন্ধ। আশা করি আপনার তাকে পছন্দ হয়েছে। তখন তার ভাই বলে হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। প্রিন্সেস সেখানে থেকে চলে যাওয়ার পরে সে সুজিনকে জিজ্ঞাসা করে সে কি আসলেই চোখে দেখতে পায় না, নাকি এমন ভান ধরে আছে। তখন সুজিন বলে সে ছোটকাল থেকেই চোখে দেখতে পায় না, সবকিছু একদম অন্ধকার দেখে। প্রিন্স তার কাছে গিয়ে বলে এখন কি দেখতে পাচ্ছ? তখন সে বলে কিছুই না, অন্ধকার। তবে আমি আপনার হার্টবিট অনুভব করতে পারছি, মনে হয় আপনি আমার প্রেমে পড়ে গেছেন। এটা শুনে রাজকুমার রেগে বলে তোমার সাহস কিভাবে হলো এ ধরনের চিন্তা ভাবনা করার? তুমি কি জানো এখন পর্যন্ত এখানে যতগুলো মেয়ে এসেছে 7 দিনের বেশি কেউই বেঁচে থাকতে পারেনি। তারপরেও সে তার ফ্লার্ট করার চেষ্টা করে। তখন রাজকুমার তার উপরে রেগে তাকে ওখানে ফেলে রেখে চলে যায়। তখন সুজিন ভীষণ রেগে যায়, আর এখানে আমরা তার
তার আসল রূপ দেখতে পারি। সে আসলে অন্ধ নয়, সে চোখে দেখতে পায়, আর সে এখানে এসেছিল ইচ্ছে করেই, কারণ এই প্রিন্সের আগের স্ত্রী সুফেং ছিল তার বোন। সে তার বোনের এবং তার পুরো পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে। রাত হয়ে যায় জন্য একজন সার্ভেন্ট তাকে তার প্রাসাদ দেখিয়ে দেয়, যেখানে সে এখন থেকে থাকবে। সার্ভেন্ট চলে যাওয়ার পরে সে চারিদিকে দেখছিল আর মনে মনে ভাবছিল, এই প্রাসাদ এবং এই রাজ্যের প্রতি আমার প্রচন্ড ঘৃণা। এখন এখানে থেকে আমার বোনের মৃত্যুর বিরুদ্ধে সকল প্রমাণ আমাকে জোগাড় করতে হবে। এটা ভেবে তার বোন যেই প্রাসাদে থাকতো সে ওখানে যায় প্রমাণ খোঁজার জন্য, কিন্তু প্রিন্স আগে থেকেই সেখানে ছিল আর একজন চোরকে মেরে রেখেছিল। যখন সে ভেতরে প্রবেশ করে একজনকে মরে থাকতে দেখে তখন অনেক ঘাবড়ে যায় আর অন্ধ হওয়ার নাটক করতে শুরু করে। আড়াল থেকে প্রিন্স জিউ তার উপরে লক্ষ্য রাখছিল যে সে আসলে অন্ধ কিনা। এমনকি এটা সামনাসামনি পরীক্ষা করার জন্য সে তার মুখের সামনে একটা চাকু রাখে, কিন্তু সুজিন সোজা হেঁটে যাচ্ছিল। তখন সে আওয়াজ দিলে সুজিন পড়ে যায় আর সে তাকে সামলায়। রাজকুমার তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তখন সে বলে, আমি যাওয়ার সময় আমার হাত থেকে একটা ব্রেসলেট খুলে পড়ে গিয়েছে, সেটা খোঁজার জন্য এখানে এসেছি। আমি কি ভুল কোনো জায়গায় চলে এসেছি? তখন রাজকুমার বলে, তুমি ভুল কোনো জায়গায় নয়, বরং মৃত্যুপুরীতে চলে এসেছো। এটা বলে সে তাকে সঙ্গে করে নিজের ঘরে চলে যায়। সে গোসল করছিল, তখন সুজিন তাকে সার্ভ করতে এলে সে ভীষণ রেগে যায়। তখনই পাশে কাউকে দেখতে পায় আর সে তার সঙ্গে নাটক করতে শুরু করে, কারণ সে জানতো প্রিন্সেস তার উপরে নজর রাখছে। যখন সে সুজিনকে জড়িয়ে ধরে আর বলে তাকে সার্ভ করতে, তখন সুজিন তাকে বলে, আপনাকে উপর থেকে যতটা কঠোর আর নিষ্ঠুর মনে হয়, আপনি আসলে তেমন খারাপ নন, আপনি অনেক দয়ালু। এটা শুনে তার সুফেং এর কথা মনে পড়ে, কিন্তু এরপরেই সে তাকে ছেড়ে দিয়ে বলে, তুমি সে নাও। এটা বলে সে ওখানে থেকে চলে যাওয়ার নাটক করে, তবে সে যায় না। সে দূর থেকে দাঁড়িয়ে দেখতে চাইছিল এই মেয়েটি আসলেই অন্ধ কিনা। যদি সে অন্ধ হয় তাহলে এখানে সে নিজের কাপড় খুলে গোসল করবে। সুজিনও এই বিষয়টা বুঝতে পেরে যায়। তখন সে আর কোনো উপায় না পেয়ে কাপড় খুলতে শুরু করে, কিন্তু এটা দেখে রাজকুমার নিজেই এক সময় লজ্জা পেয়ে সেখানে থেকে চলে যায়। রাজকুমার চলে যাওয়ার পরে সে তার বোনের প্রাসাদের তালার চাবির একটা ছাপ নিয়ে নেয়। পরদিন সকালে প্রাসাদে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়। সেখানে সে বসে বসে মিউজিক বাজাচ্ছিল। এখানে রাজকুমার সহ তার বাকি সব কনকুবাইন এবং তার বোনও উপস্থিত ছিল। তখনই সে ইচ্ছে করে সুজিনের চেহারার কাপড় সরিয়ে দেয়, আর সেই মেয়েগুলো দেখে বুঝতে পারে এটা তো সুফেং। কিন্তু তখন প্রিন্সেস তাদেরকে বলে এটা সুফেং নয়, বরং তার মতো দেখতে। কিন্তু তারপরেও তাদের অনেক হিংসে হচ্ছিল, কারণ সে রাজকুমারের ফেভার পেয়ে গিয়েছে। সুজিন যখন উঠে চলে যাচ্ছিল তখন তারা ইচ্ছে করে তার পায়ের সামনে একটা ফল রাখে, যার কারণে সে পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই রিনফেং এসে তাকে ধরে। রিনফেং এর কাছে থাকা ছোট একটা পাউচ ব্যাগ দেখে সে বুঝতে পারে এটা হলো সেই ছেলেটি যাকে ছোটবেলায় সে এই ব্যাগ গিফট করেছিল। রিনফেংও তার নাম শুনে চিনতে পারে যে এটা কে, যদিও তার চেহারা একদম আগের কনকুবাইনের মতো ছিল। যাই হোক, রিনফেং এখানে সুজিনকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যেটা দেখে প্রিন্স জিউ এর একটু জেলাস ফিল হয়। সুজিনের পায়ে যেহেতু সে ব্যথা পেয়েছিল, এজন্য রিনফেং তাকে সাহায্য করতে চাইলে জিউ তাকে কোলে করে নিয়ে সেখানে থেকে রুমে চলে আসে। সুজিন তার কাপড় ধরে টান দিলে সে তার উপরে পড়ে যায়। তখন সুজিন রাজকুমারকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে পছন্দ করে ফেলেছেন? অন্য সবার সামনে আমাকে এত বেশি কেয়ার কেন করছেন? রাজকুমার তখন বলে, এটা তোমার ভুল ধারণা। সে রাজকুমারকে একটু সিডিউস করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার তাকে সাবধান করে দিয়ে বলে, ভুলে যেও না তুমি আগুন নিয়ে খেলা করছো, তাই সাবধান হয়ে যাও। এটা বলে রাজকুমার সেখানে থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে সুজিনের কাজ হয়ে গিয়েছিল। সে তার বোনের প্রাসাদের চাবি উদ্ধার করে ফেলেছিল। এখন সে ওই প্রাসাদে গিয়ে তার বোনের ঘরের তালা খোলার চেষ্টা করে। এরপরে সে তার বোনের ঘরের ভেতরে গিয়ে সব জিনিসপত্রগুলো দেখছিল আর কান্না করছিল। তার বড় বোনের কথা তার খুবই মনে পড়ছিল। তখনই সে পাশে একটা বাক্স দেখতে পায়, যেই বাক্স অনেকদিন আগে সে তার বোনকে গিফট করেছিল। আর এই বাক্স খুলতে হলে তাকে একটা পাথর ম্যাচ করতে হবে, যেটার মধ্যে একটার অর্ধেক তার কাছে ছিল আর একটার অর্ধেক তার বোনের কাছে থাকার কথা, কিন্তু সেটা সে আশেপাশে খুঁজে পায় না। সে অনুমান করতে পারছিল নিশ্চয়ই তার বোন মারা যাওয়ার আগে তার জন্য এখানে কোনো একটা তথ্য বা চিঠি রেখে গিয়েছে। এজন্য সে ওই পাথরের বাকি অর্ধেক অংশ খোঁজার জন্য প্রিন্সের রুমে চলে যায়। চুপি চুপি সে প্রিন্সের রুমে সার্চ করতে থাকে। তখন একটা গুরুত্বপূর্ণ টোকেন তার চোখে পড়লে প্রিন্স সেখানে চলে আসে। সে ওখানে বসে পড়ে। প্রিন্স তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, গতবার আমি আপনাকে ভালোভাবে সার্ভিস দিতে পারিনি, আশা করি এবার আপনি আমাকে সুযোগ দেবেন। এটা বলে সে প্রিন্সের কাছাকাছি চলে যায়, তার পোশাক খুলতে শুরু করে। এটা দেখে প্রিন্স ইমপ্রেস হয়ে যায় আর তাকে নিজের কোলে নিয়ে বসে। এই সবকিছু বাইরে থেকে একটা সার্ভেন্ট দেখে ফেলে। পরদিন সকালে সেই সার্ভেন্ট সুজিনকে জিজ্ঞাসা করে গতরাত কেমন কেটেছে। তখন সে তেমন কিছুই বলে না, কিন্তু তারা জানতো গতকাল রাতে সে সারা রাত রাজার সঙ্গেই থেকেছে। তাহলে কি রাজকুমার সত্যি তাকে পছন্দ করে ফেলেছে? এখন
এখন গতরাতের দৃশ্য দেখানো হয়। গতরাতে আসলে প্রিন্স জিউ তার সঙ্গে কিছুই করেনি, বরং সে তো তাকে বলেছিল এমন পিয়ানোর মিউজিক বাজাতে যেন সে ভালোভাবে ঘুমাতে পারে, আর সে যদি রাজকুমারের মন পেতেই চায় তাহলে তাকে সারা রাত এটা বাজাতে হবে। এই জন্য গতরাতে না ঘুমিয়ে সে সারা রাত শুধু পিয়ানো বাজিয়েছিল। রাজকুমারের ঘুম বেশ ভালোই হয়েছিল। পরদিন সকালে উঠে রাজকুমার তাকে এমন একটা ড্রিঙ্কস দেয় যার ভেতরে বিষ মেশানো ছিল, কিন্তু সে যে অন্ধ এটা তো তাকে প্রমাণ করতেই হতো। এজন্য সে না চাইতেও সেই ড্রিঙ্কস খেয়ে ফেলে, কিন্তু রাজকুমার আসলে তাকে টেস্ট করার জন্য এটা খাইয়েছিল। এর ভেতরে কোনো পয়জনই ছিল না। এসব কিছু ভেবে তার অনেক রাগ হচ্ছিল। এদিকে রিনফেং প্রিন্স জিউয়ের সঙ্গে বসে কথা বলছিল। সে বসে বসে সুজিনের প্রশংসা করছিল আর বলছিল সে তার মতোই সুন্দরী একটা মেয়েকে খুঁজছে বিয়ের জন্য। এগুলো শুনে প্রিন্স জিউয়ের হিংসে হচ্ছিল। দূর থেকে প্রিন্সেস তাদের এসব কথাবার্তা শুনে খুশিই হয়। সুজিন সেখানে আসে আর একটা কবিতা বলতে শুরু করে, যেটা রিফেং এর একদম পরিচিত একটা কবিতা। এই কবিতা শুনে সে একদম শিওর হয়ে যায় যে এটাই তার ছোটবেলার বান্ধবী। সেই দিন রাতে কয়েকজন মিলে প্রিন্সের উপরে হামলা করে দিয়েছিল। সে তাদের সঙ্গে লড়াই করতে লাগলে তার উপরে একজন তীর ছোড়ে। তখনই সুজিন সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সুজিন অনেক বেশি আহত হয়ে যায়। এটা দেখে তো সে একদম অবাক হয়ে যায়। সুজিনকে ডাক্তারেরা বাঁচিয়ে নিয়েছিল, এজন্য প্রিন্সকে তারা ঔষধ দিতে আসে। এই সময় প্রিন্স তার সেনাপতির কাছে থেকে জানতে পারে এসব কিছুর পেছনে তার মায়ের হাত আছে। দূর থেকে এইসব কিছু শুনে সুজিন মনে মনে ভাবছিল তার মানে মনে হচ্ছে রাজকুমারের সঙ্গে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। প্রিন্স তখন তাকে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য সেখানে আসে। প্রিন্স তার ক্ষততে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর সুজিন মনে মনে ভাবছিল যদি আমি এইটুকু কষ্ট না করতাম তাহলে প্রিন্স আমাকে বিশ্বাস করতো না। আসলে সে প্রিন্সের বিশ্বাস অর্জন করার জন্যই এসব নাটক করেছে। তার ক্ষততে ব্যান্ডেজ করে দেওয়ার পরে প্রিন্স যখন চলে যাচ্ছিল তখন সে তাকে জিজ্ঞাসা করে আপনার কোনো আঘাত লাগেনি তো, আপনি আহত হননি তো? এটা বলে সে প্রিন্সের পেটে চেক করলে প্রিন্স হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন সে বুঝতে পারে একটু আগে তার সঙ্গে প্রিন্সেরও আঘাত লেগেছিল। এদিকে রিনফেংকে দেখি, আসলে একটু আগে হামলা হওয়ার পেছনে তারই হাত ছিল, কিন্তু সে আসলে রানীমাকে ফাঁসিয়েছে। এই কাজে সাকসেসফুল হতে না পারায় সে অনেক রেগে যায়। এদিকে সুজিনকে দেখি, প্রিন্সকে বিষক্রিয়া থেকে বাঁচানোর জন্য সে ওই দিন রাতে অনেক বেশি ড্রিঙ্কস করে আর এরপরে প্রিন্সের সঙ্গে রাত কাটায়, কারণ এভাবেই প্রিন্সের বিষ অপসারণ হয়েছে। তার প্রতি সুজিনের এতটা অবসেশন দেখে সে তাকে কিস করতে শুরু করে। এটা আবারও সেই সার্ভেন্ট দেখে ফেলে আর সেখানে থেকে চলে যায়। সুজিন তার ঠোঁটে কামড় দেয় আর বলে এখন আমার খুব ক্লান্ত লাগছে। প্রিন্স খেয়াল করে তার সেই ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। সুজিন আর কোনো কথা না বলে কাপড় চোপড় পরে সেখানে থেকে চলে যায়। প্রিন্স জিউ সেদিন যখন পড়াশোনা করতে বসেছিল তখন তার একদমই মন ছিল না। সুজিনের জন্য তার মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল। এখন সে সুফেং এর পরিবার সম্পর্কে পড়াশোনা করতে করতে একটা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। সেই দিন রুমে ফিরে সে নিজের চোখ কালো কাপড় দিয়ে ঢেকে নেয় আর সুজিনের মতো নিজেকে কিছুটা অন্ধ অনুভব করায়। এরপরে সে তার সেনাপতির সঙ্গে মিলে সুজিনকে ফাঁসানোর একটা ফাঁদ তৈরি করে। সে সুজিনের কাছে একটা খবর পাঠায়, যেই খবর পেয়ে রাতে সুজিন ছদ্মবেশে তার বোনের ওই প্রাসাদে যায় আর সেখানে একটা গুহা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে যে সে আসলে ফেঁসে গিয়েছে। ততক্ষণে বৃষ্টিও হচ্ছিল। সে পালানোর চেষ্টা করে, তখনই তার সঙ্গে রিনফেং এর দেখা হয়। তখন রিনফেং তাকে দেখিয়ে দেয় সেখানে আসলে সুড়ঙ্গ কোথায়। সে তাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। তখনই হঠাৎ করে সুজিন অসুস্থ হয়ে যায় আর বিছানায় পড়ে যায়। সেও তাকে এত কাছে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তার প্রতি তার ফিলিংস জন্মে যাচ্ছিল। তখনই তারা বুঝতে পারে যে সেখানে কেউ এসেছে। সেখানে আসলে প্রিন্স জিউ এসেছিল। সে এসে দেখতে পায় রিনফেং একটা মেয়ের সঙ্গে ছিল। সে মনে করে এটা সুজিন, কিন্তু তার চেহারার কাপড় সরিয়ে দেখতে পায় এটা অন্য কেউ। তাই জিউ আর তাকে ডিস্টার্ব না করে সেখানে থেকে চলে যায়। তখন সুজিন বাহিরে বেরিয়ে আসে। সে রিনফেংকে অনেক বেশি ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। সুজিন তাকে সবকিছু খুলে বলে। তখন রিনফেংও তাকে এই বিষয়ে সাহায্য করতে রাজি হয়ে যায়। যেহেতু রাজকুমার তাদের দুজনেরই শত্রু, এজন্য তারা একে অন্যের সঙ্গে মিলে কাজ করতে চায়। পরদিন সকালে রাজকুমার যখন তার সঙ্গে দেখা করতে আসে তখন সে অনেক অবাক হয়, কারণ গতকালকে তো বৃষ্টি হয়েছিল কিন্তু সুজিনের হেয়ার স্টাইল একদম আগের মতোই আছে। তার মানে কি সুজিন সেখানে যায়নি? এটা ভেবে রাজকুমার আবারও সেখানে থেকে চলে যায়। তখনই আমরা জানতে পারি গতরাতে রিনফেং তাকে সাহায্য করেছিল যেন সে দ্রুত তার প্রাসাদে ফিরে তৈরি হয়ে নিতে পারে। আর সুজিন গতদিন প্রিন্সের কাছে থাকা সেই অর্ধেক পাথরটা উদ্ধার করে নিয়েছিল। তাই গভীর রাতে সে তার বোনের রুমে চলে যায় আর তার কাছে থাকা দুইটা পাথর মিলিয়ে সেই বক্সের লক খুলে ফেলে। ততক্ষণে কেউ রুমে প্রবেশ করলে সে আবারও লুকিয়ে পড়ে। সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং তার সার্ভেন্ট। সে তার বোনের আত্মার শান্তি কামনা করছিল আর তার বোনের জন্য দোয়া করছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই সার্ভেন্ট হয়তো তার বোনের বিষয়ে অনেক কিছু জানে আর তার বোনের সঙ্গে হয়তো তার অনেক ভালো সম্পর্ক ছিল। মেয়েটি সেখানে থেকে চলে যাওয়ার পরে সে ওই বক্স
বক্স নিয়ে নিজের ঘরে চলে যায়। বক্সের ভেতরে তার বোনের হাতে লেখা চিঠি ছিল। সে ওই চিঠিগুলো পড়তে শুরু করে। তার বোন সুফেং সেখানে লিখেছিল সে এই রাজ্যে এসেছে 2 বছর থেকে। তার বিবাহিত জীবন 2 বছর হবার পরেও সে এখনো প্রেগনেন্ট হতে পারেনি। এজন্য রানী তাকে চাপ দিচ্ছে যে রাজা আরো একটা কনকুবাইনকে বিয়ে করে নিয়ে আসবে। সে বুঝতে পেরেছিল তাকে হয়তো প্রত্যেকদিন রানী সিক্রেটলি মেডিসিন খাওয়াচ্ছে। এজন্য সে গোপনে ওই মেডিসিনগুলো ফেলে দিতে থাকে। আর কয়েক মাসের মধ্যেই সে প্রেগনেন্ট হয়ে যায়। সেই মাসে সে একদম শিওর ছিল যে সে প্রেগনেন্ট, আর এই বিষয়টা সে রাজকুমারকে জানাতে চেয়েছিল। একই সাথে সে তার বোন সুজিনের ব্যাপারেও রাজকুমারকে জানাবে, যেন সে তার বোনকে সাহায্য করতে পারে। এসব কিছু পড়ে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কারণ তার বোন মারা যাওয়ার সময় নিশ্চয়ই প্রেগনেন্ট ছিল। সেই দিন তার বোন যখন রাজকুমারকে এই খুশির খবর দিতে যায়, তখন রাজকুমার আগে থেকে এই বিষয়টি জেনে গিয়েছিল। আর সে ভীষণ রেগে যায়, কারণ সে চায়নি তার কোনো কনকুবাইন প্রেগনেন্ট হোক। এক মুহূর্তেই তার সমস্ত খুশি কষ্টে বদলে যায়, কারণ যেই স্বামী তাকে এত ভালোবাসতো সেই নাকি এত বছর সে যেন প্রেগনেন্ট না হয় এজন্য তাকে মেডিসিন দিয়ে এসেছিল। এজন্য সে আর চায়নি যে তার বোনের ব্যাপারেও তার হাজবেন্ড কোনো কিছু জানুক। এসব পরে সে কান্না করছিল। তখনই সেখানে সেই সার্ভেন্ট চলে আসলে সে ঘুমানোর ভান করে। পিওনিয়া এসে তাকে ডাক দিলে সে হঠাৎ করে জেগে ওঠে আর তাকে বলে, তুমি আমার জন্য যে দোয়া করেছিলে সেটা আমার কাছে পৌঁছে গিয়েছে। তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার মালিক সুফেং। আমার আত্মা এখনো শান্তি পায়নি, কারণ এখনো আমি জানতে পারিনি কি আমাকে মেরেছে এবং কিভাবে মেরেছে। তুমি তো অনেকদিন আমার সাথে ছিলে। তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো তাহলে এটা আমাকে বলো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। দয়া করে বলো। তখন সেই মেয়েটা ভয় পেয়ে যায় আর সত্যি মনে করে যে এটা হয়তো তার আত্মা। তখন পিওনিয়া বলে দেয় যে সুফেংকে আসলে তার হাজবেন্ডই মেরেছিল। তখন সে জিজ্ঞাসা করে কিভাবে। মেয়েটি বলে তাকে তার হাজবেন্ড মেরেছিল অন্য একটা পুরুষের সঙ্গে হাতে নাতে ধরার মাধ্যমে, আর এটা সে ইচ্ছে করেই করেছিল। এসব কিছু জানার পরে সুজিন আবারও জ্ঞান হারানোর নাটক করে, আর এরপরে ঘুম থেকে উঠে আবার এমন ভান করে যেন সে কিছুই দেখতে পাচ্ছে না, আর একটু আগে তাকে সত্যি সত্যি কোনো আত্মা পজেস করেছিল, তার কোনো কিছুই মনে নেই। এটা বুঝতে পেরে সেই সার্ভেন্ট আর বেশি কিছু না বলে ঘাবড়ে সেখানে থেকে চলে যায়। তখন সুজিন বলতে থাকে, তার এত বড় সাহস আমার বোনকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে, আমিও তাকে রক্তের কান্না কাঁদাবো। এদিকে রাজকুমার যেহেতু সুজিনের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ পায়নি, এজন্য সে ভাবছিল সে হয়তো অযথাই সুজিনকে এত বেশি সন্দেহ করছে। সেদিন রাতে সে সুজিনকে ডেকে পাঠায়, তাকে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছিল না অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও। তখন সুজিন তাকে ইজি করতে চায় আর একটু অ্যাক্টিং করে তার পাথর তাকে ফিরিয়ে দেয়। এবার প্রিন্স তাকে কিছু বলতেই যাবে, তখন তার ডাক পড়ে আর সে ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সুজিনের কাছে কেউ একজন একটা চিঠি পাঠায়। চিঠিটা পড়ার পরে সে ওটা পুড়িয়ে ফেলে। এদিকে রিনফেং প্রিন্সেসের সঙ্গে দেখা করতে যায়। সে প্রিন্সেসের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, কিন্তু প্রিন্সেস তাকে হ্যাঁ বলে না, বরং অন্য সব সুন্দরী মেয়েদের মতো সে তাকে ঘুরাচ্ছিল। রিনফেংও কম যায় না, সে তাকে রাজি করাতে না পারলেও তাকে ইমপ্রেস করার জন্য তার কেয়ার করছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল জন্য তাকে ছাতা দিয়ে দেয়। এটা দেখে প্রিন্সেসের একটু ভালোই লাগে। সেদিন রাতে প্রিন্স আবারও সুজিনের সঙ্গে দেখা করতে যায়। সে প্রিন্সকে বলে তার ক্ষততে মলম দিয়ে দিতে, আর সেখানে এক ধরনের ধোঁয়া ছড়িয়ে দেয়, যেটার গন্ধ নিয়ে প্রিন্স আর নিজেকে ঠিক রাখতে পারছিল না। না চাইতেও সে এখন সুজিনকে কিস করতে শুরু করে। এই ফাঁকে সুজিন তাকে মারার চেষ্টা করে। তখন সে একদম শিওর হয়ে যায় যে সুজিন অন্ধ নয়, আর সে হলো সুফেং এর বোন। যেহেতু সে সবকিছু জেনে গিয়েছে, এজন্য সুজিন এখন তাকে মারতে চায়। সে তাকে বলে, তোমার বোনকে যে মেরেছে সে আমি নয়, বরং প্রিন্স জিউ। তখন সে তাকে আঘাত করে বলে, প্রিন্স জিউ তো তুমি। আঘাত পাওয়ার পরেও সে সুজিনের কোনো ক্ষতি করে না, আর তাকে বলে, এটা জিউ প্রিন্সের চেহারা, কিন্তু আমি হলাম তিয়াংশেন রাজ্যের রাজকুমার জিয়ান। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই 13 বছর আগে প্রিন্স জিউ তাদের রাজ্যে অ্যাটাক করে তার বাবা মাকে মেরে ফেলেছিল এবং তাদের রাজ্য দখল করে ফেলেছিল। এরপরে জিয়ানকে সে এখানে বন্দি করে রেখেছিল। 9th প্রিন্সেসের প্যালেসে নিয়ে আসার পর থেকেই জিউ তার উপরে অনেক টর্চার করত, কারণে অকারণে তাকে মারধর করত, তাকে দিয়ে অনেক কাজ করাতো। কিন্তু সেই অন্ধকারে চাঁদের আলোর মতো সুফেং সবসময় তাকে সাহায্য করার চেষ্টা করত, এজন্য তার সুফেংকে ভালো লাগতো। একদিন সুফেং তাকে বারবার টর্চার হওয়া থেকে বাঁচানোর জন্য একটা লড়াইয়ের কৌশল শেখায়, কিন্তু তারা জানতো না যে প্রিন্স জিউ তাদের উপরে গোপনে নজর রাখছে। সেই দিনও যখন সুফেং তাকে লড়াই শেখাচ্ছিল, তখন তাদের ড্রিঙ্কসের মধ্যে জিউ কিছু একটা মিশিয়ে দিয়েছিল। সেটা খেয়ে তারা দুজন ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তারা দুজন একে অন্যের সাথে এই অবস্থায় দেখে। তখন প্রিন্স সেখানে আসে আর তাদের দুজনকে ফাঁসায়। সুফেং বুঝে যায় যে এটা আর কেউ নয় বরং জিউ করেছে। তখন জিউ এটা স্বীকার করে নেয় আর বলে, এই অপবাদের মাধ্যমে আমি তোমার পুরো জেনারেল বংশকে ধ্বংস করে ফেলবো। তবে চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, তুমি এখন থেকে আমার এই প্রাসাদে দাসী হয়ে থাকবে। এটা বলে যখন সে জিয়ানকে মারতে যায়, তখনই সুফেং সামনে চলে আসে আর সে মারা যায়। এটা দেখে জিয়াং সেই তরোয়াল নিয়ে প্রিন্স জিউকে মেরে ফেলেছিল। প্রিন্স জিয়ানের জানাশোনা একটা ভালো প্লাস্টিক সার্জন ডাক্তার ছিল। সেই দিন ওই ডাক্তারকে দেখে সে নিজের চেহারা বদলে নিয়েছিল আর জিউয়ের চেহারা তার চেহারায় কনভার্ট করে দিয়েছিল।
তারপর থেকেই সেই মৃত্যুপুরীতে মৃত্যুর খেলা দেখে আসছে। এসব কিছু শুনে সুজিনের তার উপরে করুণা হয়। ততক্ষণে সে তাকে ব্যান্ডেজও করে দিয়েছিল আর তার কথায়ও বিশ্বাস করে ফেলেছে। তারা দুজনেই এখন বন্ধু হয়ে গিয়েছিল। সুজিনের অনেক খারাপ লাগছিল। সে বলছিল, আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ কিভাবে নেব, তাহলে এটা কিভাবে প্রমাণ করব। জিয়ান বলে, আমিও তোমার পরিবারকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক ইনভেস্টিগেশন করেছি, কিন্তু এই সবকিছুর পেছনে আসলে রানী জড়িত, যেটা আমি এখনো প্রমাণ করতে পারিনি, কারণ রানী অনেক বেশি ধূর্ত। তখনই সেখানে একজন সার্ভেন্ট দেখতে আসলে সে সুজিনকে জড়িয়ে ধরে কিস করে। এরপরে সে বলে ওই সার্ভেন্টটা আসলে রানীর লোক, এজন্য সুজিন আর বেশি কিছু মনে করে না। যাই হোক, এখন তারা দুজন একটা বন্ধু হয়ে যায় আর তারা দুজন একে অন্যকে প্রমিস করে যে তারা দুজন মিলে সুফেং এর মৃত্যুর বদলা নিতে কাজ করবে। আর এই জন্য সুজিনের কাছে অনেক জবরদস্ত একটা প্ল্যান আছে। এদিকে সেনাপতির ছেলে একটা মেয়ের মিউজিক শুনে খুবই বিরক্ত হয়ে যায়, কারণ তার মিউজিক বাজানো একদমই তার ভালো লাগে না। কিন্তু মেয়েটি সেখানে চলে যাওয়ার পরে পেছনে ফিরে দেখতে পায় একটা মেয়ে খুবই সুন্দর মিউজিক বাজাচ্ছে। সে বুঝতে পারে মেয়েটি অন্ধ, এমনকি মেয়েটির মুখের কাপড় সরিয়ে দেখতে পায় সে অনেক সুন্দরী। এটা দেখে সে সুজিনের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার সঙ্গে খারাপ কাজ করতে চায়। তখনই সেখানে জিয়ান চলে আসে। সে ওই ছেলেটিকে মেরে একটা শিক্ষা দেয় আর বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো রাজকুমারের গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার। এজন্য সে ওই ছেলেটিকে বেঁধে ফেলে আর তার বাবাকে ডাকে। তার বাবা তার কাছে ছেলের প্রাণ ভিক্ষা চায় আর বলে তার ছেলেকে ছেড়ে দিতে। যেহেতু এটা সেনাপতির একমাত্র ছেলে ছিল, এজন্য সে রাজার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চায়। তখন রাজকুমার বলে, তাকে আমি একটা শর্তে ছাড়বো, যদি আপনি আমাকে আপনার মিলিটারি পাওয়ার দিয়ে দেন তাহলে। তখন সেনাপতি আর কোনো উপায় না পেয়ে মিলিটারি পাওয়ারের স্ট্যাম্পে স্বাক্ষর করে তাকে দিয়ে দেয়। জিয়ান তখন সুজিনকে নিয়ে সেখানে থেকে চলে যায়। দূর থেকে রিনফেং তাদেরকে এভাবে দেখে অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে, এই নাটকে সুজিনের এত বেশি ইনভলভ হওয়া ঠিক হচ্ছে না। আসলে সে এসব কিছু দেখে জেলাস ফিল করছিল। প্রিন্সেস যখন হোটেলের বাইরে দাঁড়িয়েছিল তখন একটা ভিক্ষুক ছেলে তার হাতে থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রিনফেং সেই ছেলেটিকে ধরে ফেলে আর ব্যাগটা উদ্ধার করে রাজকন্যাকে দিয়ে দেয়। এটা দেখে রাজকন্যার বেশ ভালোই লাগে। বাড়িতে ফিরে রাজকুমার যখন সুজিনের ক্ষততে কিস করছিল তখনই সেখানে সার্ভেন্ট এসে জানায় যে রানীমা একজন ন্যানিকে পাঠিয়েছে তার সঙ্গে দেখা করতে। তখন সে ওই ন্যানি মহিলার সঙ্গে দেখা করতে যায়। মহিলাটি বেশ খুঁতখুঁতে ছিল। সে রাজকুমারের কোমরে থাকা বেল্ট খেয়াল করে বলে, এর আগে তো অনেক দামি জেডের বেল্ট পরতো, তাহলে এখন সে এমন সস্তা বেল্ট কেন পরে? এটা শুনে প্রিন্সেসেরও একটু কেমন খটকা লাগে। আসলে 3 বছর আগে প্রিন্স জিয়ানকে তার সেই মূল্যবান বেল্ট দিয়ে অনেক আঘাত করেছিল, এই জন্য সে ওই বেল্ট পছন্দ করে না। সে এখন ন্যানিকে বলে, 3 বছর আগে যে পছন্দ ছিল সেই পছন্দ তো পরিবর্তন হতেই পারে, এখন আমার এটাতেই কমফোর্টেবল লাগে। এখন ন্যানি সেই অন্ধ মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলে, আমি তাকে পাঠিয়েছি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসার জন্য, সে খাবার নিয়ে আসছে। এটা শুনে ন্যানি নিজের পেটে ব্যথার অভিনয় করে বাহিরে যায়। সুজিন যখন তার জন্য ক্র্যাবের তৈরি বান নিয়ে আসছিল তখন ইচ্ছে করে সে ওগুলোকে ফেলে দেয়। তারপরে সে তার কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে এমন ভান করে তাদেরকে গালি দিতে দিতে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সুজিন অন্য একটা খাবার নিয়ে সেখানে পৌঁছায়। ন্যানি যখন দেখতে পায় তার জন্য সামান্য স্যুপ নিয়ে আসা হয়েছে তখন তিনি রেগে যায় আর বলে, এত দূর থেকে ভ্রমণ করে এসেছি আর আমার জন্য সামান্য স্যুপ নিয়ে এসেছো? মানে তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি তিলকে তাল বানাতে ব্যস্ত হয়ে পড়েন। সুজিনের চেহারা যেহেতু সুফেং এর সঙ্গে মেলে, এজন্য তিনি তাকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করেন। তখন সুজিন কান্না করে ফেলে। তাকে কাঁদতে দেখে ন্যানির মন একটু শান্ত হয়। এবার সার্ভেন্ট যখন তাকে চা দিতে যায় তখন সুজিন ইচ্ছে করে তার গায়ে চাটা ফেলে দেয়। হাতে গরম চা পড়ার কারণে জিয়ান তার সার্ভেন্টকে বলে তার টেবিলে একটা মলম আছে, সেটা নিয়ে এসে দিতে। এই ফাঁকে তারা এখন সুজিনের হাতে সেই মিষ্টি সুরের পিয়ানো বাজানো শুনতে শুরু করে। সবাই অনেক এনজয় করছিল। সার্ভেন্ট ন্যানিকে সেই মলম দিলে ন্যানি হাতে সেই মলমটা লাগায়। এরপরে তিনি আবারও মিউজিক এনজয় করছিলেন, কিন্তু হঠাৎ করে তার কি যেন হয় আর তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। প্রিন্স যখন ডাক্তার ডেকে নিয়ে আসে, ডাক্তার ন্যানিকে চেক করে বলে তেমন সিরিয়াস কিছু হয়নি, তবে তার রেস্টের প্রয়োজন। এজন্য ন্যানিকে সেখানে থেকে নিয়ে চলে যায়। প্রিন্স জিয়ান এখন সুজিনের কেয়ার করছিল। এসব কিছু দেখে প্রিন্সেসের অনেক সন্দেহ হচ্ছিল যে হঠাৎ এমন দুর্ঘটনা তো হবার কথা নয়। সে তার প্রাসাদে ফিরে যাওয়ার সময় পিওনিকে বলে, আমি ওই সুজিনকে নিয়ে এসেছিলাম যেন সে রানীর জন্য কাজ করে আর প্রিন্সের উপরে সবসময় নজর রাখে, কিন্তু এখন তো দেখছি এই মেয়েটা আমার ভাইয়ের জন্যই কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু পিওনি সবসময় এই মেয়েটির পাশে থাকে, এজন্য সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার মধ্যে অদ্ভুত কিছু খেয়াল করেছো? পিওনি তখন তাকে বলে সে তেমন অদ্ভুত কিছুই খেয়াল করেনি, তবে সে সবসময় খেয়াল করেছে রাজা তাকে অনেক বেশি ভালোবাসে। তাদের এই সব কথাগুলো আড়াল থেকে রিনফেং শুনে ফেলে। এদিকে প্রিন্স জিয়ান বাহিরে গিয়ে সুজিনকে বলে আজকে তার পিয়ানো বাজানো তো একদম তাকে মুগ্ধ করে দিয়েছে, এজন্য আজকে থেকে তাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না, আর সে তার জন্য বেশ ভালোই কাজ করেছে। মানে একটু আগের ঘটনা তারা দুজন প্ল্যান সাজিয়েই করেছিল। সুজিন তখন তাকে বলে এসব কথা বাহিরে বলার দরকার নেই, মনে রাখবেন দেয়ালেরও কান আছে।
আছে। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই জিয়ান তাকে নিজের কাছে টেনে ধরে আর তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দূর থেকে রিনফেং তাদের দুজনকে এত রোমান্টিক অবস্থায় দেখে তো আবারও অনেক বেশি জেলাস ফিল করে। রাতে প্রিন্সেস যখন ড্রিঙ্কস করে হোটেল থেকে বের হচ্ছিল তখন একটা ছেলে তার সঙ্গে বেয়াদবি করতে আসে, কিন্তু রিনফেং সেই মাতাল ছেলেটাকে সেখানে থেকে সরিয়ে দেয়। রিনফেং এর তার প্রতি এত কেয়ার এবং প্রোটেক্ট করা দেখে তো তার বেশ ভালোই লাগছিল। সেই দিন রাতে তারা চারজন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। রাজকুমার এখানে সুজিনকে খাবার খাইয়ে দিচ্ছিল। এসব কিছু দেখে রিনফেং জেলাস ফিল করছিল কিন্তু কিছু বলতে পারছিল না। খাওয়া শেষে প্রিন্সেস ঘুমোতে যেতে চায়, তখন রাজকুমার তাকে এগিয়ে দিতে যায়। এই ফাঁকে রিনফেং সুজিন এর সঙ্গে একা কথা বলে। সে তাকে বলে, তুমি কেন ওই রাজকুমারের সাথে এত বেশি মিশছো? সুজিন তখন তাকে বলে, আমি জানতে পেরেছি আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে রাজকুমার নয় বরং রানীর হাত আছে। তখন রিনফেং অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সুজিন বলে, প্রমাণ নেই, তবে আমি এটা প্রমাণ পেয়েছি যে জিউ প্রিন্স অপরাধী নয় বরং রানী তাকে দিয়ে এসব অপরাধ করিয়েছে। সে নিজেও এখন আমাকে অপরাধীদেরকে ধরতে সাহায্য করছে। তাকে দেখে যতটা খারাপ মনে হয় সে আসলে অতটাও খারাপ না। সুজিনের মুখে প্রিন্সের ব্যাপারে এত প্রশংসা শুনে তো রিনফেং এর একদম জেলাস ফিল হচ্ছিল। সে চলে যাওয়ার পরে রিনফেং বলছিল, আমি কাউকেই তোমাকে ছিনিয়ে নিতে দেব না। পরদিন রাতে রানীর প্রাসাদে তাদের চারজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াতে রানী অনেক খুশি ছিলেন আর রিনফেংকে জিজ্ঞাসা করছিলেন তার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তার কি কোনো পছন্দের মেয়ে আছে? সে কাউকে বিয়ে করতে চায় তাহলে বলতে পারে। তখন সে জিজ্ঞাসা করে, আমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারি? তখন রানী তাকে অনুমতি দেয়। এটা শুনে সে একবার প্রিন্সেসের দিকে তাকায়। প্রিন্সেস যেহেতু একবার তাকে রিজেক্ট করেছে এজন্য সে এবার বলে, আমি সুজিনকে বিয়ে করতে চাই। এটা শুনে তো তারা দুজনই ভীষণ অবাক হয়ে যায়। রিনফেং রাজকুমারকে বলে, যেহেতু এটা তোমার স্ত্রী নয় তাহলে কি আমি তাকে বিয়ে করতে পারি? প্রিন্স তখন বলে, তার মতো একটা সামান্য দাসীকে তুমি বিয়ে করতে চাইছো? এটা শুনে সুজিনের একটু অপমান বোধ হয়। এখন প্রিন্স দাঁড়িয়ে তাকে বলে, আমি এক শর্তে তাকে দিতে রাজি, চলো আমরা দুজন লড়াই করি। লড়াই যদি তুমি জিততে পারো তাহলে তোমাকে আমি সুজিন দিয়ে দেব। তখন তাদের দুজনের মধ্যে লড়াই হয় আর লড়াইয়ে জিয়ান জিতে যায়। এসব কিছু দেখে তো রানীর বেশ রাগ হচ্ছিল, কারণ এই সামান্য একটা মেয়ের জন্য দুইজন রাজকুমার লড়াই করছে। রানীমা এখন প্রিন্সেসকে একটা ইশারা করলে প্রিন্সেস তাকে বলে, রানী চাই তুমি আমাদের সবাইকে পিয়ানো বাজিয়ে শোনাও। তখন সে বলে, আমি তো পিয়ানো নিয়ে আসিনি। প্রিন্সেস বলে, আমার ঘরে আছে, চলো আমার সঙ্গে। এটা বলে প্রিন্সেস তাকে সাথে করে নিয়ে চলে যায়। রিনফেংও ইচ্ছে করে নিজের গায়ে চা ঢেলে দেয় আর বলে, আমি আমার কাপড় চেঞ্জ করতে যাচ্ছি। প্রিন্সেস এখন তাকে রুমে নিয়ে যায়, সেখানে একটা ধোঁয়া ছাড়ে যার কারণে সুজিনের অস্বস্তি লাগে আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। প্রিন্সেস তাকে একটা ঘরে বন্ধ করে দিয়ে চলে যায়। সার্ভেন্ট দেখতে পায় গংসুন রাজ্যের হেড রিনফেং ওই রুমে ঢুকছে। সে নিজেও এখন কাপড় চেঞ্জ করতে গিয়ে সেখানে জ্ঞান হারায়। একজন সার্ভেন্ট এসে রানীমায়ের কানে কিছু একটা বলে, তখন তিনি সেখানে থেকে উঠে চলে যান। রাজকুমারও তার সাথেই ছিল। তারা সেই রুমের বাইরে পিওনিয়াকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। রানী এখন প্রিন্সেসের রুমে যেতে চাইলে সার্ভেন্টটি তাকে বাধা দেয়, কিন্তু রানী তার কথা শোনে না, কারণ তিনি জানতেন ভেতরে কি হয়েছে। ভেতরে গিয়ে তিনি তাদের দুজনকে একসাথে দেখেন এবং হাতে নাতে ধরে ফেলেন। প্রিন্স জিয়ান তো এটা দেখে ভীষণ রেগে যায়। আসলে রানীমা আর রিনফেং দুইজন মিলেই প্ল্যান করেছিল, কিন্তু রানীমায়ের মুখ অনেক ছোট হয়ে যায় যখন তিনি দেখতে পান পাশে ওই মেয়েটি নয় বরং প্রিন্সেস ছিল। কারণ রানীমায়ের এই প্ল্যান প্রিন্সেস অনেক আগেই তাকে জানিয়ে দিয়েছিল। তাই রিনফেংও তার পাশে প্রিন্সেসকে দেখে ভীষণ অবাক হয়। এসব কিছু দেখে রানীমা রেগে সেখানে থেকে চলে যায়। রিনফেং শুধু প্রিন্সেসকে বলে, এসব কিছু করে তুমি কি পেতে চাইছো? তুমি তো আমাকে বিয়েও করতে চাও না, আর যদি আমাকে বিয়ে করেও ফেলো তারপরেও আমরা দুজন স্বাধীন হতে পারবো না। সব সময় রানীমায়ের হাতের পুতুল হয়ে আমাদেরকে খেলতে হবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর প্রিন্সেসের মন খারাপ হয়ে যায়। এদিকে সুজিন তার রুমে ছিল আর অনেক অসুস্থ ছিল। জিয়ান সেখানে এলে সে জিয়ানকে জড়িয়ে ধরে। সে তাকে জোর করে কিস করতে থাকে। তখন জিয়ান তার নাকে অ্যান্টিডোট ধরলে সে ঠিক হয়ে যায়। সুজিন তখন রেগে প্রিন্সকে বলে, আজকে কম্পিটিশনে হেরে গেলে আপনি আমাকে ওই রিনফেং এর হাতে তুলে দিতেন। এবার বুঝতে পেরেছি যে আপনার কাছে আমার একটু মূল্য নেই। এটা বলে যখন সে রেগে চলে যাচ্ছিল তখন জিয়ান তাকে কাছে টেনে ধরে আর বলে, আমার কাছে তোমার সবচেয়ে বেশি মূল্য আছে। এই মুহূর্তে তুমি আমার কাছে সবচেয়ে বেশি আপন। এটা বলেই সে তাকে কিস করতে থাকে আর এভাবেই তাদের রাত কাটে। পরদিন সকালে রিনফেং তার সঙ্গে দেখা করে আর তার সঙ্গে একটু কথা বলতে চায়। রিনফেং তার সঙ্গে বসে চা খাচ্ছিল আর তাকে বলছিল, তুমি যে প্রিন্স জিউয়ের সঙ্গে এত মিশছো এই বিষয়টা একদমই ঠিক হচ্ছে না। কারণ হতে পারে সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তোমাকে ইউজ করছে। তুমি যতটা ভাবছো যে সে তোমাকে ভালোবাসে এমনটা তো নাও হতে পারে। কারণ আমার জানা মতে তোমার চেহারা তোমার বোনের সাথে মেলে, এজন্যই সে তোমাকে এত পছন্দ করে। তাদের এসব কথার মাঝেই সেখানে প্রিন্স চলে আসে। প্রিন্স রিনফেংকে একদমই পছন্দ করে না। তার সঙ্গে প্রিন্সেসও এসেছিল এবং তাদের জন্য খাবার নিয়ে
এসেছিল। সে সুজিনকে একটা কেক খাইয়ে দেয় আর এরপরে সে ওই কেকটা খায়, কিন্তু এই কেক খাওয়া মাত্রই তার কেমন যেন লাগছিল। সে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে এই কেকের মধ্যে কি আছে। তার বোন বলে এর ভেতরে গোলাপ জল, শাপলা এবং পদ্ম ফুলের বিচি আছে। এটা শোনা মাত্রই সে অস্বস্তি বোধ করে আর তাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। বিষয়টা রিনফেং খেয়াল করে। আসলে ওই রোজেল্লিতে তার অ্যালার্জি ছিল, এজন্য তার অ্যালার্জি হয়ে গিয়েছিল। ডাক্তার তাকে বলেছে এই সব কিছু এর পরে থেকে আর না খেতে। এই সব কিছু আড়াল থেকে রিনফেং শুনে ফেলে। সেই দিন রাতে ডাক্তার শি ইয়াও যখন যাচ্ছিলেন তাকে কেউ কিডন্যাপ করে নেয়। এই বিষয়টা জানার পরে তো প্রিন্স অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আসলে এই ডাক্তারকে রিনফেং কিডন্যাপ করেছিল। রিনফেং জানতো এর আগে প্রিন্সের এমন কোনো অ্যালার্জি ছিল না, এজন্য সে ডাক্তারকে টর্চার করে আর তাকে জিজ্ঞাসা করে প্রিন্স জিউ এর আসল সত্যটা আসলে কি। রিনফেং খেয়াল করে এই ডাক্তার হলো তিয়ানশেং রাজ্যের। তখন তার আরো বেশি সন্দেহ হয়। এজন্য সেই দিন রাতেই সে রানীর সঙ্গে গিয়ে দেখা করে আর রানীকে জানায় সে প্রিন্সের ব্যাপারে একটা বড় সত্য জানতে পেরেছে, কিন্তু কি সেই সত্য সেটা এখানে দেখানো হয় না। রিনফেংকে সেই দিন আবার প্রিন্স চায়ের দাওয়াতে ডেকেছিল। চা পান করতে করতে প্রিন্সেস একটু ইমোশনাল হয়ে যায়। সে তার সঙ্গে একটু ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু রিনফেং তাকে খুব একটা পাত্তা দেয় না। তবে এখানে বোঝা যাচ্ছিল যে রিনফেং এর আগে প্রিন্সেসকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এখন সেই প্রিন্সেসই রিনফেং এর প্রেমে পড়ে গিয়েছে। পরদিন সকালে সুজিন ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েটে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তখন তার সার্ভেন্ট তাকে একটা চা খেতে দেয়, কিন্তু সেই চা পান করার কিছুক্ষণের মধ্যেই তার ঘুম পায় আর সে ওখানে ঘুমিয়ে যায়। এদিকে ফ্লাওয়ার ব্যাঙ্কুয়েটে শুধুমাত্র রানী নয় বরং রাজাও এসেছিল। এখানে আমরা বাকি তিনজনকেও দেখতে পাই। রানীমা রাজার সঙ্গে গল্প করতে করতে রাজাকে একটা কাগজ দেয় আর রাজকুমারের ইনজুরির ব্যাপারে বলে। কাগজে লেখাগুলো দেখে তো রাজা অনেক অবাক হয়ে যায়। আসলে গত রাতে রিনফেং সেই ডাক্তারের কাছে থেকে প্রিন্স জিউয়ের আসল পরিচয় সম্পর্কে জানতে পেরে গিয়েছিল। এই ডাক্তারটাই আসলে জিউয়ের চেহারা প্লাস্টিক সার্জারি করে জিয়ানের চেহারার উপরে বসিয়ে দিয়েছিল, আর সেটার প্রমাণপত্রই রাজাকে দেওয়া হয়েছে। এটা পড়ার পরে রানীও এমন ভাব করছিল যেন তিনি এ বিষয়ে কিছুই জানতেন না, এক্ষুনি জানতে পারলেন। তিনি এখন রাজার সামনে অনেক কান্নাকাটি করার অভিনয় করছিলেন আর জিয়ানকে বলছিলেন তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো, তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি, আর এই 3 বছর তুমি আমাদের সবার সঙ্গে প্রতারণা করে আসছো। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে বসে জিয়ান এগুলো শোনে। তারপর প্রিন্সেস তাকে জিজ্ঞাসা করে ভাই মা এসব কি বলছে। তখন সে ওখানে থেকে উঠে দাঁড়ায়। জিয়ান এখন রাজার সামনে নিজের আসল পরিচয় দিয়ে দেয়। সে বলে আমি হলাম জিয়ান, আপনাদের রাজ্যের মিনিস্টারের ছেলে, যার পুরো পরিবারকে এই রানী ফাঁসিয়েছিল, আর তার কারণে আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। কিন্তু রাজা যেন তার কথা বিশ্বাস না করে, এজন্য রানী কান্নাকাটি করতে শুরু করে আর বলে সে সব কিছু মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, উল্টো আমাদের ছেলেকেও সে মেরে ফেলেছে। এসব বলে সে জিয়ানের কাছে আসে আর আস্তে আস্তে বলতে থাকে তুমি যদি বেশি মুখ খোলো তাহলে সুজিনকে মেরে ফেলবো, সুজিন আমার কবজায় আছে। কিন্তু তখনই সেখানে সুজিন চলে আসে হাতে একটা বাক্স নিয়ে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। আসলে সকালে রানী তাকে যে বিষ দেওয়া চা খাইয়েছিল সেটা সে খায়নি, কারণ তার সার্ভেন্ট তাকে আগেই এই বিষয়ে বলে দিয়েছিল, এজন্য সে ওই চাটা ফেলে দিয়েছিল। আর এরপরে রানীর অনুপস্থিতিতে রানীর ঘরে গিয়ে সে প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে। এবার রাজার হাতে সেই প্রমাণ সহ কাগজগুলো দেওয়া হয়। রাজা সেই কাগজগুলো দেখতে পায় রানী সবগুলোতে সিগনেচার করেছে, মানে রানীর আদেশে আসলে মিনিস্টারের পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। শুধুমাত্র যে মিনিস্টারের পরিবার অর্থাৎ জিয়ানের পরিবার তাই নয়, বরং রানী সুজিনের বোন সু ফেং এবং তার পুরো পরিবারকেও মেরেছে। সে এবার সবাইকে নিজের আসল পরিচয় দিয়ে বলে সে হলো সু ফেং এর যমজ বোন। এটা শুনে তো রানী অবাক হয়ে যায় আর বলে এজন্যই তোমার চেহারার সাথে তার চেহারার এত মিল, তার মানে এতদিন আমি দুধকলা দিয়ে কালসাপ পুষছিলাম। সুজিন এখন রাজাকে বলে আমার পুরো পরিবারের মধ্যে শুধুমাত্র আমি বেঁচে আছি। রানীর এই ষড়যন্ত্রে প্রিন্স জিউ যুক্ত ছিল, সে আমার বোনকে ফাঁসিয়েছিল যে সে অন্য একটা ছেলের সঙ্গে রাত কাটিয়েছে। এটা বলে প্রিন্স জিউ আমার বোনকে খুন করেছিল, আর একই সাথে রানীর হুকুমে সেই দিন রাতে আমার পুরো পরিবারকে রানীর সৈনিকেরা গিয়ে মেরে ফেলেছে। এসব কিছু জানার পরে তো রাজা রানীর উপরে ভীষণ রেগে যায় আর বলে তুমি আমার পিঠের পিছনে এমন ষড়যন্ত্র করে বেরিয়েছো, তুমি তো এই রাজ্যের রানী হওয়ার যোগ্য নও, তোমাকে তো আমি ফাঁসি দেব। এরপরেও রানী বলছিল তারা সবাই মিথ্যে কথা বলছে। তখনই সেখানে প্রিন্সেস নিজে আসে। অপরিকল্পিতভাবেই প্রিন্সেস এখানে রানীর সব কুকর্ম ফাঁস করে দেয়, কারণ সে সব সময় রানীর কাছেই থাকতো, এজন্য রানীর সব সিক্রেট সে জানতো। তাই সে প্রমাণ হিসেবে রাজার কাছে সাক্ষী দেয়। তখন রানী তাকে বিশ্বাসঘাতক বলে আর কান্নাকাটি করতে শুরু করে। একের পর এক প্রমাণ দেওয়ার কারণে রানী এখানে ফেঁসে যায়, মানে তার প্ল্যান তার উপরেই উল্টো পড়ে। এখন রাজা সৈনিকদেরকে বলে রানীকে এখানে থেকে নিয়ে যেতে আর তাকে মৃত্যুদণ্ড দিতে। যখন রানীকে নিয়ে যাচ্ছিল তখনই সুজিন অসুস্থ হয়ে পড়ে। তখন রানী হাসতে হাসতে বলে জিয়ান তুমি কি মনে করেছো আমি শুধুমাত্র ওই চায়ের ভেতরেই বিষ মিশিয়ে রেখেছি? শুধুমাত্র ওই চায়ের ভেতরেই নয়, বরং তার রুমে যে ধোয়া ছিল সেই ধোয়াতেও বিষ মেশানো ছিল। তবে এটার কার্যকারিতা একটু ধীরে হয়। তোমাদের ব্যাকআপ প্ল্যান থাকতে পারে আর আমার থাকতে পারে না। যাই হোক, সুজিন যেহেতু মারাই যাবে, মরার আগে তাকে একটা সত্যি কথা বলে যায়। রানী এখন সুজিনকে বলে তোমার বাবা মাকে
ফাঁসানোর পেছনে শুধুমাত্র আমার একার হাত ছিল তাই নয়, আমার হাত ছিল, চিংরাজ্যের রাজার হাত ছিল, আর তার সঙ্গে আরো একটা ছেলের হাত ছিল। এটা বলা মাত্রই রানীর মুখ দিয়ে রক্ত বের হয়। তাকে কেউ বিষ দিয়েছিল, এজন্য সে ওখানেই মারা যায়। শেষ কথাটা সুজিন শুনতে পারে না, এজন্য সে অনেক কষ্ট পায় আর বিষক্রিয়া হয়ে সেখানেই জ্ঞান হারায়। সুজিনকে ডাক্তার দেখানো হয়েছিল আর ডাক্তার তাদেরকে জানিয়েছে ডাক্তার যে অ্যান্টিডোট বানিয়েছে এটাতে কাজ হবে কিনা তিনি শিওর বলতে পারছেন না। এজন্য জিয়ান নিজে সেই বিষটা খায় আর এরপরে সেই অ্যান্টিডোটও খায়, যার কারণে সে বেশ অসুস্থ হয়ে পড়ে। অ্যান্টিডোট চেক করার পরে সেটা সুজিনকে দেওয়া হয়, যার কারণে সুজিনের জ্ঞান ফিরে আসে। রিনফেং সুজিনের খেয়াল রাখছিল। জিয়ান সেখানে গিয়ে তাদের দুজনকে দেখে। সুজিন তাকে দেখে তার সঙ্গে কথা বলতে যাবে, তখনই রিনফেং নিজের হাত থেকে স্যুপ ফেলে দেয় আর তার ক্ষতস্থান দেখিয়ে সুজিনকে নিজের দিকে মনোযোগী করে। জিয়ান তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। যখন সে চলে যায় তখন জিয়ান সুজিনের খেয়াল রাখছিল। সে প্রতিবেলায় সুজিনকে ঠিকঠাক মতো ওষুধ খাওয়াতো, কিন্তু যখন সে ওষুধটা খেতে চায় না তখন সে এটা নিজের মুখে নেয় এবং সুজিনকে খাইয়ে দেয়। সুজিন শুনেছে তাকে বাঁচানোর জন্য রাজকুমার নিজেও নাকি নিজেকে বিষক্রিয়া করেছিল। সে এটা কেন করেছে? তখন রাজকুমার জানায় সে আসলে সুজিনের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে আর তাকে সে নিজের করে পেতে চায়। কিন্তু সুজিন বলে এই 3 বছরে আমি শুধু প্রতিশোধের কথাই ভেবেছি, আমার মনের মধ্যে কখনো ভালোবাসা জাগ্রত হয়নি। তখন সে তাকে রিকোয়েস্ট করে বলে আমার জন্য হলেও দয়া করে তুমি আমাকে ভালোবাসো। এটা বলে সে তাকে কিস করে দেয়। সুজিনও তাকে বাধা দেয় না আর সেখানেই তারা দুজন রোমান্টিক একটা সময় কাটায়। পরদিন সকালে সুজিন যখন ঘুরে বেড়াচ্ছিল তখনই জিয়ান তার কাছে আসে। সে তাকে একটা হেয়ারপিন গিফট করে। সুজিনের তো এটা অনেক পছন্দ হয়। আসলে রিনফেংও তার জন্য একটা হেয়ারপিন নিয়ে এসেছিল। সুজিনকে জিয়ানের হেয়ারপিন নিতে দেখে সে আর ওই হেয়ারপিন তাকে দেয় না, বরং তার মনে মনে অনেক বেশি রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে যাই হয়ে যাক না কেন সুজিনকে তার নিজের করে পেতেই হবে। এদিকে দেখতে পাই আজকে প্রিন্সেসের বার্থডে ছিল আর রিনফেং তাকে সেই হেয়ারপিনটা গিফট করেছিল যেটা একটু আগে সে সুজিনকে দিতে গিয়েছিল। প্রিন্সেস তো জানতেও না এ ব্যাপারে। সে মনে করছিল রিনফেং হয়তো সত্যি সত্যি তাকে পছন্দ করে, এজন্য সে অনেক খুশি হয় আর ওই হেয়ারপিনটা নিজের চুলে পরে নেয়। প্রিন্সেস ঘুড়ি ওড়াতে অনেক পছন্দ করে, এজন্য রিনফেং তার জন্য একটা ঘুড়ি কিনে নিয়ে এসেছিল। প্রিন্সেসের এই অনুভূতিগুলো খুবই ভালো লাগছিল। রিনফেং এর মাথায় একটা ফুলের পাপড়ি পড়লে সে ওটাকে সরিয়ে দেয়। তারপরে তারা দুজন একে অন্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে মিস চিন নামে একটা মহিলা সুজিনের কাছে যায়। প্রিন্স জিয়ান যেহেতু তাকে অনেক পছন্দ করে আর বিয়েও করতে চায়, এটা ভেবে তার অনেক বেশি হিংসে হচ্ছিল আর সে সুজিনকে খারাপ খারাপ কথা বলছিল। সুজিন সেটার উচিত জবাব দিলে সে তাকে একটা চর মারে, যার কারণে সুজিনকে গিফট করা সেই হেয়ারপিন ভেঙে যায়। এজন্য সেও রেগে তাকে চর বসিয়ে দেয়। তাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে প্রিন্সেস আর রিনফেং সেখানে চলে যায়। তারা দুজন এখানে তাদের দুজনের ঝগড়া থামায়। প্রিন্সেস নিজের হেয়ারপিন খুলে তার মাথায় পরিয়ে দেয় যেন সে মন খারাপ না করে। সুজিন যখন চলে যাচ্ছিল তখন রিনফেং ইচ্ছে করে তার পায়ে পা বাঁধিয়ে তাকে ধরতে চাইছিল, কিন্তু তখনই জিয়ান এসে তাকে ধরে ফেলে। সবার প্রথমে সে সুজিনের চুল থেকে সেই হেয়ারপিন খুলে ফেলে দেয়। এরপরে তারা সবাই সেই মেয়েটিকে একদম ইগনোর করে সেখানে থেকে চলে যায়। রুমে গিয়ে সে সুজিনকে বকা দিচ্ছিল আর বলছিল যার তার দেওয়া জিনিস তুমি কেন অ্যাকসেপ্ট করো? আমি তোমাকে এত সুন্দর একটা হেয়ারপিন দিয়েছি, সেটা ভেঙেছে তো কি হয়েছে? আমি আবার তোমাকে নিয়ে এসে দেবো। তখন সুজিন জিয়ানকে বলে তুমি কি জেলাস ফিল করছো? তখন সে বলে না তো, আমি জেলাস ফিল কেন করব? কিন্তু সবসময় এটা মাথায় রেখো তুমি শুধুমাত্র আমার, অন্য কারো কোনো জিনিস তুমি ইউজ করবে না। তোমার যা লাগবে সবকিছু আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে এসে দেবো। এটা বলেই সে এখন তাকে কিস করতে শুরু করে আর দরজার বাইরে থেকে মিস চিন এটা দেখে তো ভীষণ রেগে যায়। রিনফেংও সেখানে আগুনে ঘি ঢালতে চলে আসে। সে ওই চিন নামের মহিলাকে আরো বেশি ভড়কে দেয়। সে তাকে প্রতিশোধ পরায়ণ করে তোলে আর বলে কোন সময় সুজিন বাসায় একা থাকবে। ঠিক সময় মতো সেই মেয়েটি সেখানে পৌঁছে যায়। সুজিনকে এমন একটা কিছু খাইয়েছিল যার কারণে সে দুর্বল বোধ করছিল, আর এই সুযোগে মেয়েটি নিজের রাগ দেখায়, তার হাতের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। এদিকে রাজকুমার জিয়ান আর রিনফেং দুইজন বসে চেস খেলছিল। এখানে যেমন তারা একে অন্যের গুটি খাচ্ছিল, তেমনি আকার ইঙ্গিতে জিয়ান তাকে বুঝিয়ে দেয় সে যেন সুজিনের কাছে থেকে দূরে থাকে। সেদিন রাতে যখন রিনফেং সুজিনকে দেখতে যায় তখন দেখতে পায় সেই মিস চিন সুজিনকে আঘাত করেছে। এটা দেখে তার অনেক রাগ হয়, কারণ সে তো শুধুমাত্র তাকে ভড়কে দিয়েছিল, কিন্তু মেয়েটি যে সুজিনকে এভাবে আঘাত করবে তা সে বুঝতে পারেনি। আজকে যেহেতু রাজকুমার প্রাসাদে ছিল না, এজন্য রিনফেংই তার খেয়াল রাখছিল। পরদিন সকালে প্রিন্স যখন কাজ থেকে ফিরে আসে আর সুজিনের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই একজন সৈনিক এসে জানায় সুফেং এর সঙ্গে কিছু একটা হয়ে গিয়েছে। সে তার রুমে গিয়ে দেখতে পায় কেউ একজন সুফেং এর ছবিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছে। এটা দেখে তো তার ভীষণ কান্না পায়। সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ সে সুফেংকে অনেক বেশি পছন্দ করত। সুজিন আর রিনফেং তার সঙ্গেই দেখা করতে আসছিল। তখনই তারা গেটে দাঁড়িয়ে তার কথা শুনছিল বাইরে থেকে। ভেতরে জিয়ান সুফেং এর ছবি দেখে বলছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। তোমার সঙ্গে এমন কে করেছে আমি অবশ্যই খুঁজে বের করব। তোমার বোন সুজিনও একদম তোমার মতো। তাকে প্রথম দেখাতেই আমি মনে করেছিলাম তুমি, যদি তার জায়গায় তুমি হতে তাহলে কত ভালো হতো।
এসব কিছু শুনে সুজিন অনেক কষ্ট পায় আর কান্না করে ফেলে। রিনফেং তখন তাকে বলে কষ্ট না পেতে, কিন্তু সে ওখানে থেকে চলে যায়। তারা যাওয়ার পরে জিয়ান বলছিল সুজিন একদম তোমার মতো, তবে সে তোমার থেকে অনেক আলাদা, শুধু তার চেহারাটাই তোমার মতো। আমি তোমাকে ভালোবাসি একজন ভালো বন্ধু হিসেবে, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে এবং আমার খারাপ সময় আমার পাশে থেকেছো। কিন্তু সুজিনকে আমি ভালোবাসি আর তাকে আমি আমার জীবন সঙ্গী করতে চাই। তার এই শেষ কথাটা যদি সুজিন শুনতো তাহলে হয়তো তাকে ভুল বুঝতো না। সে অসহায়ের মতো বাজারে ঘুরে বেড়াচ্ছিল আর কান্না করছিল। রিনফেং তাকে এসে কষ্ট পেতে বারণ করে আর বলে, জিয়ান শুরু থেকেই তোমাকে ব্যবহার করে এসেছে, তুমি সুফেং এর মতো দেখতে জন্যই সে তোমাকে ভালোবাসে, এটা ভেবে তুমি আর কষ্ট পেও না। তখন সুজিন কান্না করতে করতে তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু রিনফেং তাকে অজ্ঞান করে সাথে নিয়ে চলে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন রিনফেং তাকে জিজ্ঞাসা করে, তোমাকে আমি নিয়ে এসেছি জন্য কি তোমার খারাপ লেগেছে? তখন সে বলে, না সমস্যা নেই, আমার এখানেই ভালো লাগছে। ততক্ষণে বাহিরে জিয়ান তার সঙ্গে দেখা করতে চলে এসেছিল। রিনফেং সুজিনকে নিয়ে বাহিরে যায়। জিয়ান বলে, তুমি নাকি আবারও অসুস্থ হয়ে গিয়েছো, আমার সঙ্গে চলো, তোমাকে শহরে সবচেয়ে বেস্ট ডাক্তার দেখাবো। কিন্তু সুজিন তাকে বলে, আমি কারো পাশে থাকার জন্য সারা জীবন নই, আর আমার বোনও কারো পাশে থাকার জন্য জন্ম হয়নি, তাই আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো কিছু নেই, আমাকে আমার মতো থাকতে দাও। এটা শুনে জিয়ান তাকে বলে, তুমি কি কোনো কিছু শুনেছো? যদি পুরোটা না শুনে থাকো তাহলে আমার কাছে থেকে শোনো। কিন্তু সুজিন তার কোনো কথাই শোনে না আর ভেতরে চলে যায়। রিনফেংও তাদেরকে ভেতরে যেতে বাধা দেয়। তাদের এমন আচরণে জিয়ান অনেক কষ্ট পায়। রাজা প্রিন্স জিয়ানকে ডেকে পাঠিয়েছেন। তিনি প্রিন্স জিয়ানকে বলে তার সঙ্গে প্রিন্সেস চিনের বিয়ে ঠিক করা হয়েছে। যদি তার সঙ্গে চিনের বিয়ে হয়ে যায় তাহলে তাদের রাজ্য আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। কিন্তু জিয়ান তার বাবাকে বলে সে সুজিনকে পছন্দ করে, সে চিনকে বিয়ে করতে চায় না। সে তার বাবাকে রিকোয়েস্ট করে যেন তার বাবা তার এই কথাটা রাখে, কিন্তু তার বাবা কঠোর গলায় বলে, আজকে যদি আমার নিজের ছেলে হতে তাহলে কখনোই আমার কথা ফেলতে পারতে না। যেহেতু তোমাকে আমার ছেলে হিসেবে এখন মেনে নিয়েছি, তাই আমি যেটা বলেছি সেটা তোমাকে করতেই হবে। তোমার আর প্রিন্সেস চিয়ানের বিয়ের ঘোষণা আমি করে দিচ্ছি। এখন থেকে ওই মেয়ের সঙ্গে তুমি আর দেখা করবে না। এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। এদিকে সুজিন দেখতে পায় রাজা তাকে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে রাজা রিনফেং এর সঙ্গে তাকে বিয়ে করতে বলেছে। আর জিয়ানের সঙ্গে যে চীনের বিয়ে হবে এই খবর সে পেয়ে মন খারাপ করে। তখন রিনফেং তাকে মন খারাপ করতে বারণ করে। একই সাথে সে বলে, তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তাহলে আমি তোমাকে কিছুদিন সময় দিচ্ছি, তুমি ভেবে দেখতে পারো। তবে আজকে আমি তোমাকে নিজের মনের কথা বলতে চাই, আমি আসলে তোমাকে পছন্দ করি। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমার রেপুটেশন ফিরিয়ে নিয়ে আসতে আমি সাহায্য করব। একই সাথে তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করব। তোমাকে পুনরায় সুপরিবারের রাজত্ব ফিরিয়ে দেব। তুমি এখন শুধুমাত্র আমাকে বিশ্বাস করতে পারো। আমি তোমাকে নিজের জীবন দিয়ে হলেও প্রোটেক্ট করব, তোমাকে আমি প্রমিস করছি। তার এসব কথা শুনে সে তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বাহিরে থেকে তার সার্ভেন্ট এটা শুনে ফেলে আর ভাবতে থাকে এটা তো খুবই খারাপ হলো। রিনফেং আর দেরি না করে পরদিনই সুজিনকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়। তারা দুজনই লাল রঙের পোশাক পরে সেখানে প্রস্তুত হয়। সুজিনের সার্ভেন্ট তাদের বিয়ে পড়াচ্ছিল, কিন্তু সে মন থেকে এটা করতে চাইছিল না। যখন তাদের অর্ধেক বিয়ে সম্পন্ন হয় তখনই সেখানে জিয়ান চলে আসে আর তাদের বিয়ে হতে বাধা দেয়। রিনফেং বলে, তোমার সাহস কিভাবে হলো? সে এখন আমার ওয়াইফ, আমার ওয়াইফকে তুমি এভাবে নিয়ে যেতে পারো না। জিয়ান বলে, তোমাদের বিয়ে এখনো সম্পন্ন হয়নি। সে এখন সুজিনকে সেদিনের সমস্ত কথা খুলে বলে আর তার ভুল ভাঙায়। একই সাথে সে তাকে সেই হেয়ারপিন ফিরিয়ে দিয়ে তার কাছে মাফ চেয়ে বলে, আমারই ভুল ছিল যে এতদিন আমি তোমাকে নিজের মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারিনি, কিন্তু তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে আমার ভুল শোধরানোর? আমি তোমাকে প্রমিস করছি আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। এটা শুনে সুজিনের মন গলে যায়। রিনফেং তাকে সরিয়ে দিতে চাইলে সে রিনফেংকে রিকোয়েস্ট করে বলে, আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। রিনফেং এর কষ্ট হলেও সে জানতো এখন আর এটা সম্ভব নয়। এজন্য সে সুজিনকে বলে, আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি, তুমি যেখানে গিয়ে ভালো থাকবে সেখানেই থাকো, আমি তোমাকে একটুও বাধা দেব না। এটা বলে সে তাদেরকে যেতে দেয়। তারা চলে যাওয়ার পরে সে মনে মনে বলছিল, যেটা আমার সেটা এবার আমি ছিনিয়ে নেব। সুজিনকে আমি অন্য কারো হতে দেব না। সেই দিন কষ্টে রাতে যখন সে একা একা বসে ড্রিঙ্কস করছিল তখন সেখানে প্রিন্সেস আসে। সে বলে, আমি যখন এখানে চলে এসেছি চলো এখন আমরা দুইজন একসঙ্গে পান করি। তারা দুইজনই একসঙ্গে ড্রিঙ্কস করছিল। প্রিন্সেস তাকে বলে, তুমি তো সুজিনকে পছন্দ করো, তাহলে তুমি আমার সঙ্গে কেন এমনটা করলে? কেন আমাকে তোমার ভালোবাসা দেখালে? তখন রিনফেং তাকে সরি বলে। তখনই কেউ একজন তাদের উপরে হামলা করে দেয়। রিনফেংকে বাঁচানোর জন্য প্রিন্সেস সামনে চলে আসে আর তার কাঁধে চাকু ঢুকে যায়। এদিকে জিয়ান সুফেং এর ছবি জোড়া লাগিয়ে ঠিক করে ফেলেছিল। সে তার কথাই ভাবছিল যখন ছোটবেলায় তারা দুজনই একসঙ্গে কিডন্যাপ হয়ে গিয়েছিল আর সেই সময় সুফেং তাকে বাঁচিয়েছিল। তবে এখন আর সে সুফেং এর ছবি সামনে রাখতে চায় না। তার ছবিটা সুন্দর করে যত্নে রেখে সুজিনের ছবি সে সামনে রাখে। তখনই সুজিন এসে জানায় প্রিন্সেস গতকালকে রাতে রিনফেংকে বাঁচাতে গিয়ে অনেক আহত হয়ে পড়েছে।
তখন তারা দুইজনই প্রিন্সেসকে দেখতে যায়। প্রিন্সেসকে 2 ঘন্টা অন্তর অন্তর ঔষধ দিতে হচ্ছে, এজন্য রিনফেং একা সেখানে যেতে পারছে না। জিয়ান তার বোনের জন্য ঔষধ নিয়ে আসতে চলে যায়। তখন রিনফেং সুজিনকে বলে, গতকালকে যারা হামলা করেছিল তাদের কাছে এই টোকেন পেয়েছি, তুমি কি এই টোকেন চেনো? তখনই সুজিনের মনে পড়ে একদিন সে জিয়ানের ঘর সার্চ করতে গিয়ে সেখানে এই টোকেন পেয়েছিল। এজন্য সে মনে করে এই সব কিছুর পেছনে হয়তো জিয়ানের হাত থাকতে পারে। তাদের কথার মাঝে প্রিন্সেসের জ্ঞান ফিরে এলে প্রিন্সেস তাদের হাতে থাকা সেই টোকেন দেখে বলে, এই টোকেন একবার সে প্রিন্সেসের ঘরে দেখেছিল। এটা শুনে তো সুজিন আরো অবাক হয়ে যায়। বাইরে এসে রিনফেং তাকে বলছিল, তুমি নাকি এটা জিয়ানের ঘরেও দেখেছো, তুমি আমাকে বলেছো। তাহলে হতে পারে সেদিন রানীকে মারার পেছনেও হয়তো তারই হাত আছে, আর এখন সে প্রিন্সেসকে মারতে চাইছে। সুজিন বলে, আমার মনে হয় না সে এই ধরনের মানুষ। তখন রিনফেং তাকে আরো ভেবে দেখতে বলে আর বলে, হতেও তো পারে আগের প্রতিশোধ নেওয়ার জন্য রাজ্যের পাওয়ারফুল সবাইকে সরিয়ে সে নিজে রাজা হতে চায়। কিন্তু তারপরেও সুজিনের বিশ্বাস হচ্ছিল না যে জিয়ান এমনটা করতে পারে। পরদিন সকালে জিয়ান রাজার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে যায়। রাজা তার জন্য যে বিয়ে ঠিক করেছে সে ওই বিয়ে করবে না, আর একই সাথে সে এটাও বলে যে সে সুজিনকে বিয়ে করবে। তার এমন আচরণে রাজা অনেক রেগে গিয়েছিল। তিনি বলেন, তুমি কি তোমার দায়িত্ব এখনো বুঝতে পারছো না? তুমি হলে এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। জিয়ান তখন বলে, দরকার হলে আমি এই রাজ্যের ক্ষমতা ছেড়ে দেব, কিন্তু তারপরেও আমি সুজিনকে বিয়ে করব। তখন তার বাবা রেগে তাকে বলে, ঠিক আছে, তোমার কাছে যে মিলিটারি পাওয়ার আছে সেটা আমাকে দিয়ে দাও। তখন সে তার বাবাকে সেটা হস্তান্তর করে দেয়। রিনফেং এসে সুজিন আর তার বোনকে এই খবরটা দেয় যে রাজা জিয়ানকে পানিশমেন্ট দিয়েছে। এটা শুনে সে দৌড়ে ওইদিকে যেতে থাকে। এদিকে জিয়ানকে তার বাবা নীল ডাউন করে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল। এরপরে তিনি তার ছেলেকে বলেন, আমার পিপাসা লেগেছে, আমাকে চা দাও। সে তার বাবাকে চা দিচ্ছিল। তখন তার বাবা বলে, তোমার শরীর থেকে কিসের গন্ধ আসছে? সে বলে, এটা জবা ফুলের গন্ধ। তার বাবার এই গন্ধটা খুবই পছন্দের। এই জন্য রাজার মুহূর্তেই মিনিস্টারের কথা মনে পড়ে যায়, কারণ মিনিস্টার আগে এই স্মেলটা ব্যবহার করতেন। সুজিন রাজকুমারের জন্য প্রাসাদের বাহিরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। তার যেন ঠান্ডা না লেগে যায়, এজন্য রিফেং তাকে নিজের কোট পরিয়ে দেয়। তখনই জিয়ান এসে তার শরীর থেকে কোট সরিয়ে ফেলে। সুজিন জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন সে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তখনই রাজপ্রাসাদ থেকে একের পর এক ঘন্টার আওয়াজ শোনা যায়। টোটাল 9টা ঘন্টা বাজে। এটা শুনেই জিয়ান বুঝে যায় রাজা কোনো বিপদে আছে। তারা সবাই সেখানে যায় এবং দেখতে পায় রাজামশাই মুখ থেকে রক্ত বের হয়ে সেখানেই মারা গিয়েছেন। সেখানে বড় রাজকুমার এসেছিল। সে মনে করছিল একটু আগে যেহেতু সে তার বাবার কাছে ছিল, তার মানে সেই হয়তো ষড়যন্ত্র করে তার বাবাকে মেরেছে। কিন্তু জিয়ান তাকে বলে, আমি যে ওনাকে মেরেছি সেটার প্রমাণ কোথায়? এখানে রিনফেং বড় রাজকুমারকে সেই টোকেন দেখায় যেটা সে প্রিন্সেসের উপরে হামলা হওয়ার সময় পেয়েছিল। রাজকুমার এটা দেখে বলে, বাবাকে যারা হামলা করেছে তাদের কাছেও এরকম দেখতে একটা টোকেন আমি দেখেছি। সুজিন এখন তাদেরকে বলে, আর এই সেম একটা টোকেন আমি জিয়ানের কাছেও দেখেছি। মানে এত কিছু দেখার পরে সুজিনও এখন তাকে সন্দেহ করছিল। জিয়ান তখন তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না? সুজিন তখন তাকে বলে, তোমার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। রাজ্যের ক্ষমতা পাওয়ার জন্য তুমি এত নিচে নেমে যেতে পারো? জিয়ান তখন তাকে বলে, অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছুই করিনি। পাশে থেকে রিনফেং বড় রাজপুত্রকে বলছিল, এখন তো আপনি সামনাসামনি সব প্রমাণ পেয়ে গিয়েছেন, এর থেকে বেশি আর কোনো প্রমাণের প্রয়োজন আছে? বড় রাজকুমার তখন সৈনিকদেরকে আদেশ দেয় জিয়ানকে জেলখানায় নিয়ে যেতে। কিন্তু সুজিন রাজকুমারের কাছে থেকে 2 দিনের সময় চেয়ে নেয়। এর মধ্যেই সে রাজার আসল খুনিকে প্রমাণ করে দেবে। তখন রাজকুমার তাদেরকে সময় দেয়। এটা দেখে তো রিনফেং এর ভীষণ রাগ হয়। সুজিন যখন বাড়ি ফিরে যায় তখন জিয়ান তাকে আবারও রিকোয়েস্ট করে বলে তাকে বিশ্বাস করতে। রিনফেং তাকে আঘাত করে বসিয়ে দেয় আর সুজিন তাকে বলে, তুমি প্রিন্সেসকে মারার চেষ্টা করেছো, রাজাকেও মেরেছো, এমনকি আমার পুরো পরিবারকেও তুমি মেরেছো আমার সন্দেহ। এরপরেও যে তোমাকে বাঁচিয়ে রেখেছি এর থেকে বড় আর কি সুযোগ দেব? এখন থেকে তুমি আমার কাজের লোক হয়ে থাকবে। এটা বলে সে রুমে চলে যায়। এখানে রিনফেং ধীরে ধীরে আবারও তার বিশ্বাস অর্জন করে ফেলে। সুজিন এখন জিয়ানকে দেখিয়ে রিনফেং এর সঙ্গে হাতে হাত রেখে কথা বলছিল, তার সঙ্গে ঘুরতে যাচ্ছিল। জিয়ান যেন কষ্ট পায়, সে এগুলো ইচ্ছে করে করছিল। সে এখন প্রত্যেক দিন জিয়ানকে দিয়ে কাজের লোকের মতো কাজ করিয়ে নিত, তার সঙ্গে খারাপ ব্যবহার করত। এসব কিছু দেখে প্রিন্সেসের খারাপ লাগছিল। তবে যেই জিয়ান আগে অনেক রাগী ছিল, সেই ছেলে সুজিনের সামনে কোনো রাগই দেখায় না, বরং সুজিন যা বলছিল সে মাথা নত করে সেই সব কিছু আদেশ পালন করছিল। এরপরে যখন সে মন খারাপ করে বাইরে যায় তখনই তার বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। তার বন্ধু তাকে বলে সে খোঁজ নিয়ে দেখেছে রিনফেং তাকে ফাঁসিয়েছে, কারণ রাজাকে যেখানে মারা হয়েছিল সেখানে সে রিনফেং এর এই ব্যাগ খুঁজে পেয়েছে। তাদের কথা শেষ হওয়ার আগেই সেখানে একটা লোক আসে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। সে জিয়ানকে উল্টোপাল্টা বলছিল আর বলছিল, তোমার জন্য আমি অনেক অত্যাচার সহ্য করেছি, আজকে তোমাকে আমি একটা শিক্ষা দেব। এটা বলে সে জিয়ানকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে সুজিন চলে আসে আর সেই লোকটাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার সার্ভেন্টের গায়ে হাত তোলার? লোকটা ভয়ে সেখানে থেকে চলে যায়। তখন জিয়ান তাকে ধন্যবাদ জানায়। সে মনে করে সুজিন হয়তো তাকে ক্ষমা করে দিয়েছে, এজন্য সে সুজিনের গালে কিস করে। কিন্তু রিনফেংকে দেখা মাত্রই সুজিন তাকে চড় মারে আর তার সামনে অনেক বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে। এরপর সে রিনফেং এর সঙ্গে চলে যায় আর তার অনেক খারাপ লাগে। সেদিন রাতে রিনফেং, প্রিন্সেস আর সে আড্ডা দিচ্ছিল
আর জিয়ান সেখানে তাদের মনোরঞ্জনের জন্য তরলবাজি করে দেখাচ্ছিল। প্রিন্সেস যেহেতু অনেক ড্রিঙ্কস করে ফেলেছে এজন্য সে ঘুমিয়ে পড়েছিল। তাই সুজিন রিনফেংকে বলে প্রিন্সেসকে তার ঘরে রেখে আসতে। সে তাকে নিয়ে চলে যায়। যখন সে প্রিন্সেসকে রুমে শুইয়ে দেয় তখন একজন লোক এসে বলে সুজিন তার জন্য বাগানে অপেক্ষা করছে। এটা শুনে সে যেতে চাইলে প্রিন্সেস তাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে বলে আমাকে ছেড়ে যেও না, কিন্তু সে তাকে আলতোভাবে সরিয়ে দেয়। এমনকি প্রিন্সেস তার একটা চুলের গোছা ধরেছিল সেটাও কেটে সে ওখানে থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই প্রিন্সেস তো ঘুমের ভান করেছিল। তার এমন আচরণে প্রিন্সেস অনেক কষ্ট পায়। এখন সে সুজিনের সঙ্গে গিয়ে দেখা করে। সুজিন তার হাত ধরে তাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আমি সত্যি ওই জিয়ানকে বিশ্বাস করে ভুল করেছিলাম। তাদের কথার মাঝে জিয়ান তার জন্য ফুল নিয়ে আসে, কিন্তু রিনফেং তার সেই ফুল ফেলে দেয় আর সুজিনকে নিয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স জিয়ানের লোকেরা একটা লোককে ধরে ফেলেছিল, তবে সে কে তা আমরা সামনেই জানতে পারবো। পরদিন সকালে সুজিন যখন রেডি হচ্ছিল জিয়ান তার জুয়েলারি বক্স নিয়ে দাঁড়িয়েছিল। আর অবাক করা বিষয় হলো রিনফেং তাকে সাজিয়ে দিচ্ছিল। সে তাকে বলছিল তুমি শুধু অপেক্ষা করো, আমি খুব দ্রুতই ক্ষমতায় আসবো, তারপরে তুমি হবে আমার রানী। তখনই একজন প্রহরী এসে তাকে বলে প্রিন্সেস তাকে ডাকছে। সে গিয়ে প্রিন্সেসের সঙ্গে দেখা করে। প্রিন্সেস তার সঙ্গে একটু কথা বলে। যখন রিনফেং সেখানে থেকে চলে যাচ্ছিল তখন সে বলে নিজের খেয়াল রাখবেন, আর বাহিরে হয়তো বৃষ্টি হতে পারে, এজন্য ছাতা নিয়ে যান। এটা সেই ছাতা ছিল যেটা এক সময় সে প্রিন্সেসকে কেয়ার করে দিয়েছিল, কিন্তু তার মাঝে প্রিন্সেসের জন্য অনুভূতি নেই দেখে প্রিন্সেসের অনেক কষ্ট হয়। সেই দিন রাতে তারা চারজন মিলে একসঙ্গে খাবার খায় আর অনেক ড্রিঙ্কস করে ঘুমিয়ে যায়। সকালে সবার আগে সুজিনের ঘুম ভাঙলে সে জিয়ানকে দেখে অনেক কষ্ট পাচ্ছিল। সে তাকে আদর করতে চাইছিল কিন্তু পারছিল না। তখনই রাজপ্রাসাদ থেকে আদেশ আসে আজকে দুপুরে যেন রাজপ্রাসাদে জিয়ানকে উপস্থিত করা হয়। দুপুরে তারা তিনজন সহ জিয়ানকে সেখানে উপস্থিত করা হয়। জিয়ান এখন রাজকুমারকে তার আসল টোকেন দেখায় আর বলে বাকি যে দুইটা টোকেন সে পেয়েছে সেটার সঙ্গে এটাকে কম্পেয়ার করা হোক। বাকি দুইটা টোকেনের সঙ্গে তার টোকেনের লেখা একদম হুবহু মিলে যায়। তবে সে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে তার দেওয়া টোকেন হচ্ছে চকচকে আর বাকি দুইটার কালার একটু ফেড হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তার দেওয়া টোকেন হচ্ছে আসল আর বাকি দুইটা নকল টোকেন। তিয়ানফেং বলে দুইটা নকল টোকেন কিভাবে হতে পারে, তুমি কি এটা প্রমাণ করতে পারবে? তখন সে বলে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে, যে এটা তৈরি করেছে সেই স্টেটমেন্ট দিয়েছে। সে তার স্টেটমেন্ট বড় রাজকুমারকে দেখায়। এমনকি যেই লোক এই নকল টোকেনটা তৈরি করেছে তারা সেই লোককে এখানে হাজির করে। সেই লোকটাকে দেখে তো রিনফেং ভয় পেতে শুরু করে। আসলে রিনফেং এই লোকটাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু জিয়ানের লোক তাকে বাঁচিয়ে নিয়েছে। এই লোকটা সেখানে বলে দেয় যে রিনফেং এর হুকুমে সে ওই বাকি দুইটা টোকেন তৈরি করেছিল, আর রিনফেং এই দুইটা টোকেন ব্যবহার করে অন্যদেরকে মারার চেষ্টা করেছে। এমনকি প্রিন্সেসকেও সেই রাতে সেই মারার চেষ্টা করেছিল। এই সবকিছু রিভিল হওয়ার পরে এবার সুজিনের পালা। সে তাকে ম্যারেজ লেটার দেখায়, যে লেটার রিনফেং তাকে বিয়ে করবে বলে দিয়েছিল। সেখানে সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র তার মায়ের নাম, যেখানে তার মায়ের সু নামের নিচে হস্যুর বদলে দীর্ঘকার দেওয়া ছিল। এটা দেখেই সে বুঝতে পেরে গিয়েছে যে রিনফেং তার বাবার সঙ্গে অনেকদিন কাজ করেছে, আর তার বাবার সিক্রেট সব সেই হয়তো জানতো। আর এই লোভে পড়েই সে তার পরিবারকেও খুন করেছে। এখানে সবার সামনে একদম ক্লিয়ারলি প্রমাণ হয়ে যায় রিনফেংই আসলে সুয়ের পরিবারকে মেরেছিল। সেই রানীর সঙ্গে প্ল্যান করে এই সবকিছু করেছিল যেন সে সুপরিবারের ক্ষমতা অর্জন করতে পারে। যেহেতু এখন সে ধরা পড়ে গিয়েছে এজন্য সে সুজিনের গলায় চাকু রাখে। সে সবাইকে বলে যদি সে তাকে ছেড়ে না দেয় তাহলে সে সুজিনকে মেরে ফেলবে। আর সুজিনকে বলে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু তুমি আমার শত্রু হয়ে দাঁড়াবে এটা ভাবতে পারিনি। তাদের কথার মাঝেই জিয়ান রিনফেংকে ধাক্কা দেয় আর প্রিন্সেস তার বুকের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এভাবেই রিনফেং মারা যায়। আর এটা দেখে সুজিনের অনেক কষ্ট হয়, কারণ তার ছোটবেলার কথা মনে পড়ে। এসব কিছুর পরে তারা দুজন বাহিরে বেরিয়ে আসে। জিয়ান এখন আবারও সুজিনের কাছে মাফ চায় যেন সে তাকে ভুল না বোঝে। সুজিন তখন তার হাতে থাকা একটা টোকেন দেখতে পায়। তারা দুইজন সেই টোকেন মেলায়। তখন সে তাকে বলে তোমার কাছে এই টোকেন কিভাবে এলো? সুজিন বলে ছোটবেলায় বাবা আমাদের দুই বোনকে এই দুইটা টোকেন দিয়েছিল। যেহেতু আমরা দুইজন একই রকম দেখতে, এজন্য কখনো যদি আমাদের দুইজনকে দেখে তারা গুলিয়ে ফেলে, এজন্য আমাকে দিয়েছিল ময়ূরের টোকেন আর আমার বোনকে দিয়েছিল মাছের টোকেন। মজার ব্যাপার হলো ছোটবেলায় আমি এই টোকেন একবার হারিয়ে ফেলেছিলাম। আমাকে একবার কিডন্যাপ করা হয়েছিল একটা ছোট্ট ছেলের সঙ্গে, তার সঙ্গে আমি এই টোকেন শেয়ার করেছিলাম। তখন জিয়ানের মনে পড়ে ছোটবেলায় তাকে কিডন্যাপ হওয়া থেকে যে মেয়েটি বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং সুজিন। এটা ভেবে তো সে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। আর সুজিনও বিষয়টা বুঝতে পারে। এখন প্রিন্সেস আর বড় প্রিন্স সেখানে আসে। জিয়াং এর সঙ্গে এত অসুবিধা করার কারণে বড় প্রিন্স তার কাছে ক্ষমা চায়। প্রিন্সেস এখন বড় প্রিন্সকে বলে তাদের দুজনকে বিয়ের অনুমতি দিতে। তখন সে তাদের দুজনকে অনুমতি দিয়ে দেয়। জিয়ান এখন তাদেরকে জানায় বড় প্রিন্স যেন এই রাজ্যের দায়িত্ব নেয়। সে আর এই রাজ্যের ভার গ্রহণ করতে চায় না। সে এখন সুজিনকে বিয়ে করে মুক্তভাবে থাকতে চায়। তারা দুজন সুখে শান্তিতে বসবাস করতে চায়। তারা দুজনও তাদেরকে খুশি খুশি বিদায় দিয়ে দেয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে সে সুজিনকে বিয়ে করেছিল। দুইজন ভালোবাসার মানুষ একে অন্যকে বিয়ে করতে পারলে সত্যি অনেক ভালো লাগে, তাই না?
যাই হোক, তারা দুজন যখন কিস করতে যাচ্ছিল তখনই জিয়ান বুঝতে পারে ঘরে কেউ আছে। সেখানে আর কেউ নয়, বরং তাদের দুজনের সার্ভেন্ট লুকিয়ে এসব কিছু দেখছিল। জিয়ান এখন তাদের দুজনকে ঘর থেকে বের করে দেয়। আর এখন যেহেতু তারা দুজন ঘরে একদম একা, তাই তাদেরকে বাধা দেওয়ার আর কেউ নেই। তারা দুইজন একে অন্যকে মন খুলে ভালোবাসতে শুরু করে। আর শুরু হয় তাদের বিবাহিত জীবনের প্রথম দিন। এভাবে হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো।